হৃদয়ের মায়াজাল পর্ব ২৩। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। আমার রুমে আসো, বলতে বলতে হৃদ সামনে এগোলো। মায়া কম্পিত শরীরে বেশ অনেকটা সময় নিয়ে জায়গায় দাঁড়িয়ে রইল স্বাভাবিক হতে। যখন নিজেকে ধাতস্থ করলো কি হয়েছে ওর সাথে, লজ্জায় তৎক্ষণাৎ দুহাত চলে গেল মুখে। মুহূর্তে ঘটে যাওয়া ঘটনা পুনরায় মনে করতেই হৃদের পেছনে না গিয়ে উল্টো দৌড়ালো নিজের রুমে। এই মুহূর্তে হৃদের সামনে দাঁড়ানোর মতন সাহস মায়ার নেই, কিন্তু নিজের রুমের দরজায় গিয়েও আটকে গেল মায়া। এতদিন পর মায়ার স্বামী ওকে ডেকেছে, এখন না গেলে নিশ্চয়ই আবার রেগে যাবে, বলবে মায়া বেয়াদব বউ ওনার। নিজের চিন্তা ভাবনায় মায়া হৃদের রুমে যেতে গিয়েও আবার বেঁকে বসলো, বরং নিজের দিকে তাকিয়ে পরখ করলো অগোছালো চুল আর তেল চিটচিটে মুখটা। মায়া তৎক্ষণাৎ দৌড়ে এগোলো ওয়াশরুমের দিকে। হাত মুখ ধুয়ে নিজেকে পরিপাটি করে তারপর যাবে স্বামীর রুমে, নয়তো কেমন দেখাবে যে অগোছালো আর ময়লা ময়লা হয়ে ঘুরে বেড়াচ্ছে স্বামীর সামনে। মোটেও বিষয়টা ভালো দেখাবে না বলেই মায়া ওয়াশরুম হতে হাত মুখ ধুয়ে গেল ড্রেসিং টেবিলের সামনে। সেখানে পূর্ব থেকেই জুই দাঁড়িয়ে মাথায় চিরুনি চালাচ্ছিল। গায়ে তারও কালো রঙের জামদানি শাড়ি জড়ানো, ফর্সা শরীরে যেন চকচক করছে সেটা। মায়া আগ বাড়িয়ে এসেই জুইয়ের হাত থেকে চিরুনি টেনে নিজের ড্রেসিং টেবিলের সামনের টুলে বসে পড়ল। খোপা করা এলোমেলো চুলগুলো খুলে দিতেই সেগুলো পিঠ ছড়িয়ে পড়ল ফ্লোরে। মায়া চিরুনিটা পুনরায় জুইয়ের হাতে দিতে দিতে বলল, চুলগুলো ঠিক করে দে তো জুই। জুই মায়ের হাত থেকে চিরুনি নিতে নিতে বলল, কোথাও যাবি নাকি? অন্যের রুমে যাব। জুই মায়ের কথাটা পুনরায় শুধিয়ে বলল, উনি মানে হৃদ ভাইয়ের রুমে? উনি ডেকেছেন যেতে। জুই আগবাড়িয়ে আর কিছু জিজ্ঞাসা করলো না মায়াকে, বরং সে নিজের অগোছালো চুল রেখে মায়ের চুলগুলো চিরুনি দিয়ে বেঁধে দিল গুছিয়ে। এর মাঝেই মায়া তাড়াহুড়ে অল্প স্বল্প সাজুগুজু করে উঠে দাঁড়ালো। নিজেকে পরিপাটি করেই পুনরায় দৌড় লাগালো হৃদের রুমে। জুই চিরুনি হাতেই মায়ের চলে যাওয়ার উচ্ছ্বাসের পথের দিকে তাকিয়ে রইল। ভালোবাসা আসলেই সুন্দর, যদি সঠিক মানুষের সাথে হয়, নয়তো একটা ভুল মানুষ জীবন ধ্বংস করার ক্ষমতা পর্যন্ত রাখে। আচ্ছা, জুই কি আয়নের জন্য ভুল মানুষ ছিল? জুইয়ের মন থেকে তৎক্ষণাৎ উত্তর আসলো, অবশ্যই জুই আয়নের জন্য একটা ভুল মানুষ ছিল, নয়তো সামান্য ভুল বোঝাবুঝি থেকে কিভাবে পারলো জুই সুন্দর একটা সম্পর্ক শেষ করে দিতে? এটা কি প্রমাণ করে না জুই একটা ভুল মানুষ ছিল আয়নের জীবনে? আদৌ কি এখানে আয়নের কোনো দোষ ছিল? এই সম্পর্কের মাঝে জুই টেনেছিল আয়নকে, আবেগ ভালোবাসা সবকিছু জুই আয়নের প্রতি দেখিয়েছিল। তাহলে জুই কিসের অপরাধে আয়নকে অবজ্ঞা করলো? আসলে কি জুই রাদিফকে পছন্দ করত, নাকি ফোনের ওপাশের থাকা মানুষটাকে পছন্দ করত জুই, যে জুইয়ের সাথে সারাক্ষণ কথা বলতো, ওর খেয়াল রাখতো, যত্ন করে ভালোবাসতো, যার সাথে জুইয়ের মনের লেনদেন হয়েছিল? ভালো লাগা, আবেগ, অপছন্দ, পছন্দ সবকিছু জড়িয়েছিল। আর সেই মানুষটাই তো আয়ন ছিল। তাহলে কেন জুই কোন অপরাধে দূরে সরালো? কিসের জন্য? চিরুনি হাতে নিয়ে জুই ধূপ করে ঢলে ঢলে বসে পড়লো। টুলে লিখতে চাইছে, মেবি টুলের উপর বসে পড়লো। হাঁটুতে দুহাত ঠেকিয়ে মুখ ঢেকে বসলো, মাথা ঝুঁকে। তীব্র অপরাধ বোধে জুইয়ের শরীর কাঁপিয়ে ফুপিয়ে উঠল শব্দবিহীন কান্নায়। এর মাঝে কেউ বেশ কয়েকবার নক করে রুমে ঢুকলো, কিন্তু কান্দনরত জুই নিজের বেখেয়ালির কারণে সেটা ঠাহর করতে পারল না। কেউ একজন কক্ষে প্রবেশ করেই ভেতর থেকে দরজা আটকিয়ে দিল। পেছন ঘুরে নিজের বুক পাশের শার্টের বোতামে হাত দিতেই থমথমে খেয়ে বসলো রুমে জুইয়ের উপস্থিতি দেখে। দরজার আওয়াজে সবেমাত্র জুই মাথা তুলেছিল, মনে করেছিল মায়া পুনরায় রুমে এসেছে বুঝি। কিন্তু একই রুমে মায়ের জায়গায় আয়নকে দেখে থমথমে খেয়ে বসলো জুইও। মুহূর্তের মাঝে জুই ধরফরিয়ে উঠে দাঁড়ালো আয়নকে দেখে। দুহাতে চোখের পানি মুছতে মুছতে পিঠ বেঁকে দাঁড়ালো তৎক্ষণাৎ।
আয়ন তখনও জুঁইয়ের কান্দনরত মুখের দিকে তাকিয়ে। আপনি কাঁদছেন কেন জুঁই? আয়নের অল্প কথায় যেন জুঁই আরো আবেগী হলো। ডুকরে কেঁদে উঠল তীব্র অপরাধ বোধে। জুঁইয়ের কান্নায় আয়ন ভেতর থেকে বিচলিত হলেও বাহিরে থেকে শক্ত দেখালো। আয়ন এই মুহূর্তে চলে যেতে গিয়েও পারল না জুঁইয়ের ফুঁপিয়ে কেঁদে ওঠা দেখে। কিন্তু বন্ধ দরজার ভেতরে দুজন প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে থাকাটা দৃষ্টিকটু বলে সে সামনে এগোলো না। তবে আয়ন স্থির থাকতে পারল না, কারণ সে কখনো জুঁইকে কাঁদতে দেখেনি, এই প্রথম। অধৈর্যের আয়ন পুনরায় প্রশ্ন করল জুঁইকে, আপনি ঠিক আছেন জুঁই? কাঁদছেন কেন? কেউ কিছু বলেছে আপনাকে? রাদীপের সঙ্গে আপনার ঝামেলা হয়েছে? আমি কি কথা বলবো রাতি? আয়নের কথাগুলো বলতে বলতেই দু এক কদম এগোলো সবে। দুজনের মাঝে তারপরও কয়েক কদমের দূরত্ব ছিল। সেটা মুহূর্তেই শেষ করলো জুঁই। আয়নের বাকি কথাগুলো শেষ করার আগেই জুঁই জাপটে জড়িয়ে ধরলো আয়নকে। পরিস্থিতি এমন হবে আয়ন আশা করেনি। কেমন বোকার মতন শক্ত হয়ে দাঁড়িয়ে সে। তক্ষুনি জুঁইকে ভাঙা গলায় বলতে শোনা গেল, আমি ভুল করেছি ডাক্তার সাহেব, বিশাল বড় ভুল করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার আমি আপনাকে রাদীপ ভাইয়া মনে করে কথা বললেও আমি সবসময় ফোনের ওপাশের মানুষটাকে ভালোবেসেছিলাম, যেটা আপনি ছিলেন। আমার কখনো কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না। আমি আপনাকে কষ্ট দিয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। তীব্র তীব্র অপরাধবোধে আমি রোজ পড়ছি, প্লিজ আমাকে মাফ করে দিন, প্লিজ প্লিজ। তড়াক করে মস্তিষ্ক জ্বলে উঠল আয়নের। বন্ধ দরজার ভিতরে দুজন নারী পুরুষের আলিঙ্গন করা পাপ। তাছাড়া খানবাড়িতে মেহমান ভরপুর। যদি কেউ ওদের এই পরিস্থিতি দেখে নেয় তাহলে দুজনের কলঙ্কের সীমা থাকবে না। আয়ন মুহূর্তের মাঝে জুঁইকে টেনে নিজের থেকে দূরে সরালো। রাগে বলল, আপনি নিজের লিমিট ক্রস করে ফেলছেন জুঁই। রাগে কথাগুলো বলেই আয়ন ত্যাগ করলো রুম। জুঁইকে কিছু বলার সুযোগ না দিয়েই সে নিজে রুম থেকে বের হয়ে গেল দ্রুত। আয়নকে চলে যেতে দেখে জুঁই পুনরায় কেঁদে উঠল। ভাবলো আয়ন হয়তো জুঁইকে কখনো ক্ষমা করতে পারবে না। অথচ আয়ন রুমে এসেছিল নিজের ট্রলি ব্যাগের জন্য। চট্টগ্রামে এই খানবাড়িতে আসলে সে এই রুমেই অবস্থান করে। কাল রাতে মায়া আর জুঁইকে আয়নের রুমটা দেওয়াতে আয়ন আর এই রুমে আসেনি, রাদিফের সঙ্গে ছিল। কিন্তু নিজের ট্রলি ব্যাগটা এই রুমে থেকে যাওয়ার কারণে সেটা নিতে এসেছিল এখন। আয়ন প্রথমে মনে করেছিল রুমে হয়তো কেউ না কেউ থাকবে, কাউকে বললে রুম থেকে আয়নের ট্রলিটা বের করে দিবে। কিন্তু আয়নের পরপর কয়েকবার নক করার পরও যখন রুমের ভেতর থেকে শব্দ আসলো না, তখন আয়ন মনে করেছিল রুমে হয়তো কেউ নেই, সবাই নিচে। সেজন্য সে ভেবেছিল যখন এসেছে তখন না হয় একেবারে গোসল করে রেডি হয়ে বেরিয়ে যাবে। আর এজন্য আয়ন রুমে ঢুকেই প্রথমে দরজা আটকে দিয়েছিল খালি রুম ভেবে। কিন্তু রুমে হঠাৎ জুঁইয়ের উপস্থিতি দেখে সে থতমত খেয়ে বসলো। আয়ন চেয়েছিল বেরিয়ে যাবে তৎক্ষণাৎ, কিন্তু জুঁইকে কান্না করতে দেখে না চাইতেও দাঁড়াতে হয় আয়নকে। মন বিচলিত হয়ে ওঠে জুঁই কেন কান্না করছে সেটা জানতে। কিন্তু জুঁইয়ের হঠাৎ জড়িয়ে ধরাটা ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। এমন কিছু হবে আয়ন স্বপ্নেও ভাবেনি। মন খচখচে আয়ন বেরিয়ে যেতেই জুঁইয়ের গাল বেয়ে অশ্রু জড়ালো ভেতরকার তোলপাড়ে। দরজা খোলা থাকায় মায়া নক না করেই ঢুকলো হৃদের রুমে। স্বামীর কক্ষে প্রবেশ করতে অবশ্যই কারোর অনুমতির প্রয়োজন নেই মায়ার। মায়ার সেই অধিকার আছে। উৎফুল্লর মায়া হাসি মুখে ভেতরে প্রবেশ করতেই থমথমে খেয়ে বসলো হৃদশশীকে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে। হঠাৎ রুমে মায়ের উপস্থিতি পেয়ে হৃদশশী দুজনই পেছনে তাকালো। হৃদের হাতে তখন শশীর দেওয়া লেবুর পানির গ্লাসটা, যেটা সে পান করছিল। মায়াকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে হৃদকে আগের ন্যায় স্বাভাবিকই দেখালো। কিন্তু শশী মায়ের নক করে হৃদের রুমে প্রবেশ করাটা ভালো চোখে দেখল না। কিন্তু তারপরও সেটা হৃদের সামনে মায়াকে কিছু না বলে বরং মায়ের উপস্থিতির কারণটা জানতে চেয়ে বলল, তুমি এখানে কিছু বলবে মায়া? শশীর প্রশ্নে মায়ের চোখে পানি দেখা গেল। হৃদকে স্বাভাবিক দেখে মায়ের কষ্ট আরও বাড়ল। কারণ আচ্ছা সরি, কারণ হবে না, হবে কিন্তু। কিন্তু রাগে জিততে মায়া সেখানেই দাঁড়িয়ে রইল। হৃদ শশীকে দুজনকে একত্রে দাঁড়িয়ে স্বাভাবিক আচরণ দেখে মায়ের মনে হলো সত্যিই শশীর সাথে হৃদের পূর্বে কোনো সম্পর্ক ছিল বা এখনো আছে। মায়া হাসি মুখখানা মুহূর্তেই নুয়ে গেল
তীব্র জেদে। চোখের কোণে জমল ক্ষোভের জল। শশীর কথায় মায়া কিছু বলবে তার আগেই হৃদ লেবুর পানি সব শেষ করে শশীর হাতে খালি গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলল, আমি ওকে ডেকেছিলাম। হৃদের কথাটা স্বাভাবিকভাবেই নিল শশী। মায়ের উপর সন্দেহভাব সরে গিয়ে স্বাভাবিক গলায় বলল শশী, কেন, কোনো কাজ ছিল তোমার? আমাকে বলো, আমি করে দিচ্ছি তোমাকে। মায়া এই বাড়ির মেহমান, ও কি কাজ করে দিবে তোমাকে? মায়া পারবে না, আমাকে বলো কি করতে হবে। শশীর কথায় স্পষ্ট সে হৃদের সামান্য কাজের ভারও অন্য নারীর হাতে দিতে রাজি নয়। বিষয়টা মায়ের কাছে স্পষ্ট হলেও হৃদ যেন অদেখা করে শশীকে বলল, আমারটা আমি বুঝে নিব, তুই যা। বলতে বলতে হৃদ ঘুরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাতের ঘড়িটা খুলে পাশে রাখতে চাইলে শশী পুনরায় বলল, তুমি কি এখন ফ্রেশ হবে? হৃদের ছোট তুমি কি এখন ফ্রেশ হবে? হৃদের ছোট উত্তর, হুম। শশী আর কথা না বাড়িয়ে বেরিয়ে যেতে চাইলে দরজার সামনে মায়ের মুখোমুখি হয়ে বলল, আমার সাথে চলো মায়া। শশীর কথায় স্পষ্ট জানান দিচ্ছে সে মায়াকে একা হৃদের রুমে রেখে যেতে চায় না। শশীকে বাধা দিয়ে হৃদ মিরর দিয়ে মায়ের নত মস্তিষ্কের দিকে তাকিয়ে শশীকে শুধিয়ে বলল, তুই যা শশী, ও থাক। শশী পেছনে ঘুরে সন্ধিয়ান গলায় হৃদকে বলল, তুমি তো ফ্রেশ হবে, তাহলে মায়া কেন থাকবে এখানে? শশীর এত জেরা করতে দেখে হৃদ রেগে যায়। তার মোটেও পছন্দ না কাউকে কৈফিয়ত দেওয়া। শশীর কথায় চিবিয়ে চিবিয়ে হৃদ বলল, আমি বলছি তাই থাকবে, তোর সমস্যা? কিন্তু শশীকে কথা পেঁচাতে দেখে মায়া নিজেই চলে যেতে চেয়ে বলল, আমি চলে যাচ্ছি আপু, তুমি থাকো। প্রথমে শশী, এখন মায়াকে অবাধ্য হতে দেখে হৃদ তড়াক করে রেগে ওঠে। মায়াকে চলে যেতে দেখে মিরর দিয়েই হৃদ দাঁতে দাঁত পিষে মায়াকে ডেকে বলল, হৃদ, ডোন্ট গো, স্টে হিয়ার। মায়া দাঁড়ালো না। হৃদকে এক প্রকার অমান্য করেই জেদ দেখিয়ে বেরিয়ে গেল রুম থেকে। মায়ের পিছন পিছন শশীও বেরিয়ে গেল। হৃদ মায়াকে বেরিয়ে যেতে দেখে রাগে দাঁতে দাঁত পিষল। মেজাজ হারিয়ে তৎক্ষণাৎ ড্রেসিং টেবিলের সব কিছু ছুঁড়ে ফেলল ফ্লোরে। রাগে তীর তীর করে এগোলো ওয়াশরুমের দিকে। শালা বালের বিয়ে করেছে সে, জীবনটাই তেনা তেনা হয়ে গেছে। না বউ কথা শুনে আর না বালের মেজাজটা কখনো তার পক্ষে হয়। চুন থেকে পান খসতেই বালের মেজাজ গরম হয়ে যায়। হৃদ ওয়াশরুমে ঢুকে সজোরে দরজা লাগাতেই তার শব্দ বাহির পর্যন্ত মায়া শশীর কানে যায়। মায়া শশী দুজনেই বুঝতে পারে হৃদ রেগে আছে। সেই একই রাগ ক্ষোভ সেই একই রাগ ক্ষোভে মায়াও আছে। সেজন্য এই মুহূর্তে সে শশীর সাথে কথা বলতে চায় না বলেই জেদ্দি মায়া শশীকে এড়িয়ে নিজের রুমে চলে যেতে চাইলে বাধা দেয় শশী। মায়াকে পেছনে ডেকে থামিয়ে মুখোমুখি হয়ে বলল, ও তোমাকে কেন ডেকেছিল মায়া? শশীর এই প্রশ্নটা করা এই মুহূর্তে কতটা ভুল হয়েছে সেটা একমাত্র মায়াই জানে। ভেতরকার তোলপাড় চলছে মায়ার মনে। মায়ের সকল রাগ ক্ষোভ গিয়ে পড়ল হৃদের উপর। মায়ের মনে হচ্ছিল হৃদ ডাবল টাইমিং করছে ওর সাথে। সে বউ রাখতে চাচ্ছে, আবার পরকীয়ার জন্য গার্লফ্রেন্ডও রাখতে চাইছে। নয়তো কেন হৃদের বউ থাকার সত্ত্বেও হৃদের আশেপাশে শশীকে ভিড়তে দিবে? কেন হৃদের সকল কাজ শশী করবে, যেখানে হৃদ জানে শশীর মনোভাব হৃদের প্রতি কী রাখে? শশীর মনের ফিলিংস সম্পর্কে জানার পরও শশীর সব কিছু স্বাভাবিকভাবে নেওয়াটা কি সে শশীকে প্রশ্রয় দিচ্ছে না নিজের প্রতি? অবশ্যই দিচ্ছে। আর এজন্যই পরিবারের সবাই বলে দুজনের মধ্যে প্রেম কাহিনী চলছে বিগত 5 বছর ধরে। সব কিছু তো এমনি এমনি শুরু হয়নি। অবশ্যই পরিবারের মানুষ হৃদ শশীর মধ্যে এমন কিছু দেখতে পেয়েছে যার জন্য সবাই এসব সরাসরি বলতে সাহস পায়। যদি এসব মিথ্যা হতো তাহলে কখনো না কখনো হৃদকে এসবের জন্য প্রতিবাদ করতে দেখা যেত। কই, মায়া তো কখনো দেখেনি হৃদকে এসবের জন্য প্রতিবাদ করতে। মায়ার হৃদের জীবনে আসার আগে যা কিছু হয়েছিল সেই সব কিছু না হয় মায়া দেখার প্রয়োজন মনে করলো না। কিন্তু মায়া হৃদের জীবনে উপস্থিত থাকার পরও কেন প্রেমিকার এত বাড়াবাড়ি তদারকি থাকবে হৃদের জীবনে? এটা কি আদৌ মায়া মেনে নিবে? অবশ্যই না। পরিবারের সবাই এমনি 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 শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা বলছে না। এখানে অবশ্যই কারণ আছে বলেই বলছে। শশীর সঙ্গে হৃদের বিয়ের কথা পরিবারের চলছে, আর সেটা হৃদ জানে না এমন তো নয়। বাতাসের গতিতে সকল খবর হৃদের কানে পৌঁছায়। তাহলে এই খবরটাও নিশ্চয়ই গিয়েছে। কই, এজন্য তো হৃদ কোনো স্টেপ নেয় নাই।
বরং চুপ থেকে বিষয়টাকে আরো বড় করছে। দিন দিন শশীকে প্রশ্রয় দিচ্ছে হৃদের জীবনে ইন্টারফেয়ার করার জন্য। মায়া জীবনেও সবকিছু মায়া জীবনের সবকিছু মেনে নিবে, কিন্তু কখনো নারী সংক্রান্ত স্বামীর পরকীয়া মেনে নিবে না। মায়া ভালোবাসার কাঙাল হতে পারে, তাই বলে চোখ বন্ধ করে কোনো নষ্টামি সহ্য করবে না সে। মায়া নাকমুখ শক্ত রেখে নিশ্চুপ দাঁড়িয়ে মায়াকে নাকমুখ শক্ত রেখে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে শশী পুনরায় একই প্রশ্ন মায়াকে শুধিয়ে বলল, কি হলো, কথা বলছো না কেন? কি জন্য ডেকেছিল তোমাকে? শশী হৃদকে ও বলে সম্বোধন করাতে মায়ের ভেতরকার রাগ আরো বাড়ল। অবুঝের মতন শশীর কথাটা ঘুরিয়ে বলল, ওহ কে আপু? শশী সহজ সরল উত্তর করল তক্ষুনি, আমি হৃদের কথা বলছি তোমাকে। মায়া নাকমুখ শক্ত করে বলল, আপনার উনি জানে আমায় কেন ডেকেছিল আপু? এই বিষয়ে আমি কিছু জানি না। আমাকে বলেছিল ওনার সাথে দেখা করতে, সেজন্য গিয়েছিলাম। ও আচ্ছা, আমি আরো ভাবলাম। শশীর কথার মাঝে থামিয়ে মায়া চোখ মুখ শক্ত করে বলল, আপনাদের কতদিনের সম্পর্ক আপু? মায়ের কথায় শশী মিষ্টি হেসে লাজুক ভঙ্গিতে বলল, দিন না, অনেক বছরের সম্পর্ক আমাদের। সামনে বিয়ে করতে যাচ্ছি আমরা। সেজন্যই তো হৃদের দেওয়া এই লাল শাড়িটা পরেছি আজ। হৃদের বাঙালি শাড়ি খুব পছন্দ। এই শাড়িটা ওই আমাকে দিয়েছিল। তুমি হয়তো যা, এ পর্যন্তই বলছে। তারপর শশীর কথাগুলো আর শোনা হলো না মায়ের। তার আগেই মায়া জায়গা ত্যাগ করলো ক্ষোভে। বিষাক্ত কাটার নাই বিধছে মায়ের মনে শশীর কথাগুলো। শরীর মন দুটোই পড়ছে তপ্ত দহনে। মায়ের মনে হচ্ছে সে ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে হৃদ খানকে স্বামী হিসেবে কবুল করে। মায়া জানতো নেতা ফেতারা ভালো হয় না। এখানে মায়া জেনে বুঝে আগুনে ঝাঁপ দিয়েছে। মায়ার উচিত হয়নি হৃদের সঙ্গে নিজেকে জড়ানো। মায়া ভুল করেছে, ভীষণ বড় ভুল করেছে সে। নয়তো আজ পর্যন্ত মায়াকে তো ওর স্বামী পছন্দ করে একটা শাড়ি গিফট করলো না, বলল না তুমি আমার জন্য আজ এই শাড়িটা পরবে। অথচ প্রেমিকাকে নিজের পরিবারের সামনে সুন্দর দেখানোর জন্য নিজের পছন্দের শাড়ি কিনে দিল। সেই লাল শাড়ি পরা প্রেমিকার হাতের লেবুর পানি পান করছে আবার। এসব কিছু তো মায়ার চোখের সামনেই হচ্ছে। তাহলে মায়া কেন অন্ধের মতো চোখ বন্ধ করে রাখবে? অসহ্যের ন্যায় মায়ার রুমে প্রবেশ করতেই ঠাস করে দরজা বন্ধ করে দিল। শশী বোকার মতন মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চলে গেল নিচে। সবকিছু ঠিক হয়েও যেন সবকিছু আবারও এলোমেলো হলো দুজনকার মধ্যকার সম্পর্কে। সেই রেষারেষি থেকে সারাটা দিন গেল, মায়া হৃদের সামনে যায়নি, কথাও বলেনি, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। সারাক্ষণ বড় বোন মুক্তার জুঁইয়ের পাশে পাশে বসে রইল কক্ষে। কিন্তু ছেলেরা সবাই ব্যস্ত হয়ে পড়ল মেহমানদারিতে। মেজবানের খাওয়া দাওয়া চলল সন্ধ্যা নাগাদ। এর মাঝে আরিফ আসেনি খানবাড়িতে। যদিও মুক্তাকে কথা দিয়েছিল সে খানবাড়িতে আসবে দুপুরের দাওয়াতে, কিন্তু আরিফকে আসতে না দেখে বুঝতে পারল সে কাল মুক্তাকে মিথ্যা বলেছিল। খানবাড়ির ছোট বড় ছেলে পেলে কর্মচারী পর্যন্ত সবার খাওয়া শেষ হলো, মায়া তার কিছুই মুখে দিল না। অথচ মায়ের জন্য রাদিফ নিজে দুবার খাবার নিয়ে এসেছিল ব্যস্ততার মাঝেও। বলা যায় খাবারগুলো হৃদ পাঠিয়েছিল মায়ের জন্য। কিন্তু মায়া শরীর খারাপের বাহানায় প্রতিবার হৃদের দেওয়া খাবারগুলো ফিরিয়ে দিলে তার খবর হৃদের কান অবধি পৌঁছায়। ব্যস্ততার মাঝে হৃদ সবার সামনে উঠে আসতে পারছে না বলে রাগে দাঁতে দাঁত পিষে সারাটা দিন পার করলেও রাত ৮টার দিকে সকল ব্যস্ততা ঠেলে হৃদ রাদিফকে দিয়ে মায়াকে খবর পাঠালো হৃদের রুমে আসতে। পরপর দুবার মায়াকে সংবাদ পাঠালেও মায়া হৃদের সঙ্গে দেখা করতে গেল না কক্ষে। হৃদের ক্ষোভ তখন প্রকাশে। চোখ মুখ শক্ত করে দুহাতের মুঠোয় চাপল রাগ। রাদিফ তখন মায়ের পক্ষ নিয়ে অনুনয় করে হৃদকে বলল, ভাই ভাবি আসলেই অনেক অসুস্থ, আমি দেখেছি ভাবিকে রুমে শুয়ে থাকতে। হৃদ রাগের তোপে রাদিফকে কিছু না বলে কক্ষ থেকে বের হয়ে যায় তক্ষুনি। কোথায় গেছে, আচ্ছা বের হয়ে যায় তক্ষুনি। হৃদ রাগের তোপে রাদিফকে কিছু না বলে কক্ষ হতে বের হয়ে যায় তক্ষুনি। কোথায় গেছে কারোর জানা নেই। আসিফকেও সঙ্গে নেয়নি। শোনা গেল সারাদিন নাকি হৃদও না খাওয়া ছিল, কিচ্ছু খায়নি। সেটা নিয়ে কত চিন্তিত শশী। মায়া হৃদের চলে যাওয়ার কথাটা শুনলেও চুপ থাকলো, কিন্তু যখন শুনলো হৃদও কিছু খায়নি তখন ভেতর ভেতর খারাপ লাগতে শুরু করলো অপরাধ বোধে। হৃদ না খেয়ে থাকলে সুগার ফল হয় তার। মায়ার হয়তো উচিত হয়নি হৃদের সঙ্গে রেগে খাবারগুলো ওইভাবে ফিরিয়ে দেওয়ার,
কিন্তু তার পর মুহূর্তে শশীকে হৃদের জন্য বিচলিত হতে দেখে মায়ার ভেতরে হৃদকে নিয়ে হওয়া অনুশোচনাগুলো মুহূর্তেই পরিবর্তিত হয়ে রাগ জমল। হৃদের চিন্তা করতে তার সুন্দরী প্রেমিকা তো আছেই, তাহলে মায়া কেন অযথা চিন্তা করতে যাবে তার? মায়া শশীর সামনে বসে না থেকে আস্তে করে উঠে গেল। এসব নাটক দেখতে মায়ার ভালো লাগছে না। নিচ থেকে নিচ থেকে উপরে উঠতে উঠতে মায়া আশেপাশে তাকালো। আপাতত কেউ নেই, কারণ খানবাড়ির সকল কাজিনরা মিলে বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে সন্ধ্যা থেকেই। যদিও মায়াকে বেশ কয়েকবার রাদিফ ও সেজুতি মিলে বলেছিল ওদের সাথে সেখানে আড্ডা দিতে, কিন্তু মায়া যায়নি। জেদ ধরে নিচে মুক্তার পাশে বসেছিল। কিন্তু এখন মনে হচ্ছে মায়া আর কিছুক্ষণ নিচে বসে থাকলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না। হয়তো রাগের তোপে কান্না করে বসবে সবার সামনে। তখন বিষয়টা খুবই বাজে দেখাবে। বলতে গেলে মায়া নিজের ইমোশন লুকাতে নিচ থেকে ছাদে চলে এসেছে। তাছাড়া জুইও বেশ ঘন্টাখানিক হলো ছাদে সবার সাথে আড্ডা দিচ্ছে। মায়া ছাদে পা রাখতেই সে ভীষণ চমকালো। চারপাশে মরিচবাতি আর বেশ জমকালো সাজ দেখে মুগ্ধ হলো। এই মুহূর্তে খানবাড়িতে থাকা আত্মীয় স্বজনদের বাচ্চা কাচ্চা থেকে শুরু করে ছোট বড় সবাই ছাদের জায়গায় জায়গায় দাঁড়িয়ে বসে আড্ডা দিচ্ছে। এমনকি এখানে খানবাড়ির ছেলেরাও উপস্থিত। মায়া গিয়ে জুইয়ের পাশে আসন নিয়ে বসলো বিছানো পাটিতে। সবার একত্রে অনেকটা সময় পার হলো আড্ডায়। রাত তখন 11টার দিকে। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বৃষ্টি হবে হবে ভাব। ছোট বাচ্চা কাচ্চারা অনেক আগেই দৌড়ে নিচে নেমে গেছে। বাকি সেজতিরা বসে আছে এক কোণে। ছাদের অন্য পাশে ছেলেরাও হইচই করছে। তখনই কোথা থেকে রাদিফ দৌড়ে আসলো ছাদে। মায়াদের ঠেঙিয়ে এগিয়ে গেল ছাদে অন্য পাশে ছেলেদের উদ্দেশ্যে। সবাইকে নিচে নেমে যেতে বলে একে একে সকল ছেলেরা নিচে নেমে গেল মুহূর্তে। সবাইকে নিচে নেমে যেতে বললে একে একে সকল ছেলেরা নিচে নেমে গেল মুহূর্তে। বাকি রইল সেজুতির দলের মেয়েরা। সেখানে মায়া জুইকে নিয়ে আরও বেশ কিছু মেয়েরা বসে আড্ডা দিচ্ছিল একত্রে। রাদিফ এগিয়ে সেজুতিকে বলল, সেজু, তোদের জন্য আমি আইসক্রিম চিপস এনেছিলাম, যা তো সেইগুলো নিয়ে আয় ছাদে, সবাই একত্রে বসে খাবো। আচ্ছা ভাই। রাদিফের কথায় সেজুতি মুহূর্তে লাফিয়ে উঠে দাঁড়ালো নিচে যেতে। তখনই রাদিফ সেজুতিকে আবারও থামিয়ে দিয়ে বলল, আরে তুই একা এতগুলো আনতে পারবি না সেজু, তুই বরং তোদের সাথে সবগুলো সহপাঠীদের নিয়ে যা, তাহলে আনতে সুবিধা হবে। রাদিফের কথায় সেজুতির সাথে থাকা বাকি মেয়েগুলো একত্রে উঠে দাঁড়ালো সাহায্য করবে বলে। সবাই ছাদের দরজার দিকে যেতেই জুইও সবার পিছন পিছন উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তাহলে আমিও যাই সেজুতি আপুদের সঙ্গে? অবশ্যই বেয়ান, আপনি গেলে আমিও আপনার সাথে যাব। আমার আবার আপনাকে ছাড়া একা ভালো লাগে না, চলেন নিচে যাই। রাদিফের মজার ছলে কথাগুলো বলেই উঠে দাঁড়ালো। জুই ইতস্তত বোধ করে রাদিফকে কিছু না বলে সেজুতির পিছন পিছন হাঁটলো। পুরো ছাদ খালি করে সবাইকে চলে যেতে দেখে মায়ের খানিকটা ভয় হলো। মায়াকে রাদিফের সঙ্গে দাঁড়িয়ে যেতে দেখে রাদিফ মায়াকে থামিয়ে বলল, ভাবি, আপনাকে উঠতে হবে না, আপনি এখানেই বসুন, আমাদের জন্য 5 মিনিট অপেক্ষা করুন, আমরা 10 মিনিটের মধ্যে আসছি। মায়া ভয় মায়া ভয়ভীত মুখে জায়গায় বসে রইল। দেখতে দেখতে সবাই চলে গেল, পুরো ছাদ খালি করে। মায়া অন্ধকারের মধ্যে আশেপাশে তাকিয়ে ভয় পেল। বৃষ্টি হওয়ার পূর্বে বাতাসের তোপ বাড়তে দেখে মায়া উঠে দাঁড়ালো। মায়া উঠে দাঁড়ালো। বসে থাকা পাটিটা উঠিয়ে একপাশে রাখলো। বৃষ্টি হতে পারে যে কোনো সময়, মায়া চলে যাবে কিনা বুঝতে পারছে না। যদিও সবাই বাদে আসে, তাহলে বেশিক্ষণ বসতে পারবে না, যে কোনো সময় বৃষ্টি হবে বলে। মায়া চারপাশের ঠান্ডা বাতাস অনুভব করে শাড়ির আঁচলটা টেনে গায়ে চড়ালো। সবাই বলেছিল মায়াকে শাড়িটা চেঞ্জ করতে, কিন্তু কেন জানি মায়া করতে পারলো না। হয়তো এখন নিচে নেমে চেঞ্জ করে নেবে। দীর্ঘশ্বাসে মায়া গিয়ে দাঁড়ালো রেলিং ধরে। শরীর ঝুঁকে নিচে তাকাতেই দেখলো খানবাড়ির পাহারাদার বেশ কিছু বডিগার্ড আর কর্মচারীদের যাতায়াত ছাড়া তেমন কাউকে চোখে পড়ল না। হয়তো বৃষ্টি হবে বলে সবাই বাড়ির ভেতরে অবস্থান করছে। মায়া মনে মনে হৃদের খোঁজ করলো। আচ্ছা, লোকটা কি বাসায় ফিরেছে, নাকি এই বৃষ্টির মধ্যে বাহিরেই ঘুরছে কোথাও? মায়ার ছাদের রেলিং ধরে ঝুঁকে থাকার মধ্যেই হঠাৎ ঠাস করে ছাদের দরজার শব্দ হতেই মায়া ভয়ে ধড়ফড়িয়ে উঠে পেছনে তাকাতেই দেখলো হৃদ শক্ত হাতে ছাদের দরজায় খিল লাগাচ্ছে।
হঠাৎ করে হৃদকে এই অসময়ে ছাদে দেখে মায়ার মনে ভয় হলো। সারাদিন হৃদকে অনেক অমান্য করেছে মায়া। এখন নিশ্চয়ই মায়াকে একা পেলে এর শোধ তুলবে লোকটা। আশেপাশে কেউ নেই যে মায়াকে বাঁচাবে হৃদের হাত থেকে। আচ্ছা, রাদীপ ভাই প্ল্যানিং করে সবাইকে নিচে পাঠালো না তো মায়াকে একা ছাদে রেখে, যাতে ওনার ভাই মায়াকে এসে একা পায়? অবশ্য এটা হতেই পারে। মায়া হঠাৎ মনে মনে রাদীপের প্রতি রাগ হলো। সেই রাগ দেখিয়ে হৃদকে এড়িয়ে চলে যেতে চেয়ে সাহস দেখালো। হৃদের উপস্থিতি অবজ্ঞা করে মায়া হৃদকে পাশ কাটিয়ে দরজার কাছে যেতে চাইলে মুহূর্তেই হৃদ চেতে উঠে শক্ত হাতের থাবা পড়ে মায়ার মুখে। মায়া ছটফটিয়ে ওঠে তৎক্ষণাৎ। দুহাতে হৃদের হাত থেকে মুখ ছাড়ানোর চেষ্টা করলে হৃদ আরও ক্ষেপে যায়। রাগে রিরি করে বলে, ইগনোর করছিস কেন? কি সমস্যা? চোখে পড়ে না আমার? চোখে পড়ে না আমায়? ডাকলে আসিস না কেন? শরীরের তেজ বাড়ছে? হ্যাঁ। হৃদের শক্ত হাতের থাবায় মায়ার দাঁতের মাড়ি ভেঙে যাওয়ার উপক্রম হলো। ঠোঁট উঁচিয়ে উপরে উঠে আসলো গোল হয়ে। কোনো রকমের মায়া বলল, আমি কেন আসবো? আপনার শশী আছে না, তাকে গিয়ে ডাকেন। আমার কাছে কি? ছাড়ুন, ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি। মায়ের কথায় হৃদের হাতটা আরও শক্ত হয়ে আসলো মায়ের গালে। হৃদ মায়ের মুখের উপর ঝুঁকে বলল, একদম তেজ দেখাবি না আমাকে, তাহলে হাড় ভেঙে হাতে ধরাই দিব। তুই আমার বউ হোস নাকি শশী? আমি শশীকে কেন ডাকবো বল? মায়া সেইভাবেই হৃদের হাতটা ছাড়াতে চেয়ে বলল, তাহলে শশী আপু কেন আপনার উপর এত অধিকার দেখায়? কিসের সম্পর্ক আপনার আর শশী আপুর মধ্যে? পরিবারের সবাই বলে আপনাদের বিয়ে ঠিক, 5 বছরের সম্পর্ক আপনাদের মাঝে, সামনে নাকি বিয়ে হবে। শশী আপু আপনার জন্য লেবু পানি কেন সবসময় এনে দেয়, আর সেটা আপনি কেন সাদরে গ্রহণ করে পান করেন? শশী আপু না হয় জানে না আপনি বিবাহিত পুরুষ, কিন্তু আপনি তো জানেন আপনি বিবাহিত, আপনার বউ আছে। তাহলে আপনি কেন শশী আপুকে অ্যালাউ করছেন আপনার উপর অধিকার খাটানোর জন্য? আর আমি বউ হয়ে কেন সেটা মেনে নিব বলেন? আমি মানব না কোনো কিছু। আপনি প্রেমিকা রাখতে পারবেন, আর আমি একটু কথার অমান্য করলেই সমস্যা হয়ে যায় আপনার। আমি মানব না কোনো কিছু। হয় শশী আপু আপনার লাইফে থাকবে, নয়তো আমি। তারপরও এসব কিছু আমি মেনে নিব না। সারাদিনে মায়ের রেগে থাকার কারণটা হৃদ আগে থেকেই বুঝতে পেরেছিল, কিন্তু মায়া হৃদকে সেই সুযোগই দিচ্ছিল না কিছু বলার। আর ব্যস্ততার জন্য হৃদেরও সময় হয়ে ওঠেনি। এখন রাদীপকে দিয়ে সবাইকে নিচে পাঠিয়ে বউকে একা পেতে হলো। হৃদের হাতটা মায়ার গালে নরম হয়ে আসতেই মায়া নিজেকে হৃদ থেকে ছাড়িয়ে নিতে চাইলে হৃদ বলে, শশী মেন্টাল পেশেন্ট বউ, ওর হাত ওর সাথে রাফ বিহেভ করা নিষেধ। শশী মেন্টাল পেশেন্ট বউ, ওর সাথে রাফ বিহেভ করা নিষেধ। হৃদের কথায় মায়া মুহূর্তেই চুপ হয়ে যায়। শশীকে দেখলে কেউ বলবে না সে মেন্টাল পেশেন্ট, কিন্তু শশী মেন্টাল পেশেন্ট হলেও হৃদ তো আর মেন্টাল পেশেন্ট নয়। সে যদি এখন শশীর কাজে বাধা না দেয়, তাহলে ভবিষ্যতে শশী নিজেই অসুস্থতার দোহাই দিয়ে হৃদকে বিয়ে করতে চায়, তাহলে হৃদকে বিয়ে করে নেবে। অসুস্থতার দোহাই দিয়ে তো মানুষ অনেক কিছু করায়। তাহলে হৃদ কেন এই বিষয়টিকে শশীকে বাধা না দিয়ে বরং প্রশ্রয় দিচ্ছে? মায়া হৃদের কথায় রেগে গিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে চলে যেতে চেয়ে বলল, তাহলে যান আপনার পাগল প্রেমিকার কাছে, সে ভালো আদর যত্ন করতে পারবে আপনার। আমার কাছে কি জানতো আপনি? হৃদ রেগে চিবিয়ে বলল, হৃদ এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে। হলে হোক, তারপরও আমি মানব না কোনো কিছু। শশী আপু কেন বারবার বলে সে আপনার প্রেমিকা হয়, সেটা আমাকে আগে বুঝান। হৃদ পুনরায় মায়ার বাহু চেপে মায়াকে কাছে টেনে বলল, আরে বাবা কি জ্বালা, বলছি না শশী আমার কিছু হয় না। তুমি আমার বউ, শশী নয়। মায়া হৃদের সঙ্গে মোচড়ামুচড়ি করে জেদ্দি গলায় বলল, 100 বার বউ বললেও আমি আজ মানব না। যান। হৃদ রাগে আগের ন্যায় মায়ার গাল চেপে নিজের মুখোমুখি করে বলল, যা তোর মানতে হবে না, তুই তেরামি কর, আমার যা করার আমি তাই করব। আয়। হুম। হৃদ মায়ের বাহু টেনে নিজের সাথে নিয়ে যেতে চাইলে জেদ্দি মায়া নিজেকে ছাড়াতে চেয়ে মোচড়ামুচড়ি করলো। যাব না আমি, ছাড়েন। আপনি শশী আপুকে শাড়ি কিনে দিয়েছেন না, যান আপনার সুন্দরী প্রেমিকার কাছে, সে আপনাকে মজার মজার শরবত বানিয়ে খাওয়াবে।
আমার কাছে কি ছাড়েন আমাকে। বলতে বলতে মায়া হৃদের হাতে কামড়ে ধরে নিজেকে ছাড়ানোর জন্য মায়ের দোপাটি দাঁতের মাড়িতে পিষে হৃদের হাতের চামড়া বটে যেতেই হৃদ ঝটকা মেরে নিজের হাত ছাড়ালো মায়ের থেকে। উফ বাল, কামড়াচ্ছেন কেন? কিসের শাড়ি কিনে দিয়েছি কাকে? আপনি শশী আপুকে লাল শাড়ি কিনে দেননি? সাধু সাজেন। বাল, আমি কাউকে কিছু দিইনি। উফ, হৃদ হৃদ দাঁতে দাঁত চেপে চেঁচালো। ততক্ষণে মায়া হৃদকে বলার সুযোগ না দিয়ে পুনরায় হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। পরপর একই জায়গায় আঘাত পাওয়াতে হৃদ অসহ্যের ন্যায় মায়ের মাথা চেপে নিজের হাত ছাড়াতে চাইলে মায়া আবারও হৃদের হাত টেনে একই জায়গায় কামড় বসালো। এতে হৃদ অসহ্যের ন্যায় চেঁচালো মায়াকে। উফ হৃদ। মায়ার পরপর কামড়ে মায়ার পরপর কামড়ে হৃদ সত্যি সত্যিই ব্যথা পেল। চোখ মুখ লাল হয়ে উঠল ব্যথার দরুন। মস্তিষ্ক দপদপ করছে রাগে। কখন না জানি রাগের তোপে মায়াকে আঘাত করে বসেছে। কিন্তু জেদ্দি মায়া তখনও হৃদের হাত কামড়িয়ে দাঁড়িয়ে। হৃদ দাঁতে দাঁত চেপে প্রথমে মায়ার মাথা ধরে, আবারও নিজেকে ছাড়াতে চাইলেও তাতে ব্যর্থ হয়। এতে মায়ার দাঁত আরও জোরালোভাবে চেপে গেল হৃদের হাতে। দাঁতে দাঁতে চেপে অসহ্য ব্যথা সহ্য করতে চাইল হৃদ। মায়ের থেকে নিজেকে ছাড়াতে চাইলে হৃদ একই কাজ করলো মায়ের সাথে। সুযোগ পেয়ে সেও মায়ের খালি কাঁধে ঝুঁকে পড়ল মুহূর্তে। শক্তপোক্ত পুরুষালী দাঁত নরম জায়গায় বসে যেতেই চমকে ওঠার মতন তৎক্ষণাৎ মায়া হৃদের হাত ছেড়ে পিছিয়ে গেল ব্যথিত জায়গায় হাত ঘষতে ঘষতে। মূলত মায়া হৃদের হাত ছেড়ে দিতেই হৃদ মায়াকে ছেড়ে দেয় সেখানেই। ততক্ষণে হৃদ সবেমাত্র সোজা হয়ে দাঁড়াতে চাইল, কিন্তু তার আগেই মায়া হামলে পড়ল আবারও হৃদের উপর। দুহাতে হৃদের বুকে নখ দাবিয়ে আঁচড় কাটতে চাইলে হৃদ শক্ত হাতে দুহাত বাঁধল মায়ের পেছনে। অপর হাতে মায়ের গাল চেপে নিজের সাথে আটকিয়ে রাগে তিরতির মেজাজে বলল, কি সমস্যা তোর? কামড়াকামড়ি করছিস কেন? ব্যথা পাচ্ছি না? বেয়াদব হয়েছিস? মায়া জোরাজোরি করে জেদ্দি গলায় বলল, হ্যাঁ হয়েছে বেয়াদব, দরকার হলে আরও হব। কি করবেন আপনি? আপনার তো আমার সাথে কিছু করা লাগে না, সব করতে পারেন শশী আপুর সাথে। এজন্য আমাকে দূরে দূরে রাখেন, রাগারাগি করেন, ফোন দেন না, খোঁজ নেন না, একটু ভালোবাসেন না, নিজের সাথে রাখতে চান না। অথচ শশী আপুকে লাল শাড়ি কিনে দেন, ওনার হাতের শরবত খান, সেজন্য আপনার বউয়ের দরকার পড়ে না। সুন্দরী গার্লফ্রেন্ড আশেপাশে থাকলে বউয়ের দরকার কেন পড়বে আপনার? যান আপনি আপনার সুন্দরী প্রেমিকার কাছে। আমাদের আপনাদের তো সামনে বিয়ে, তাই না? আমি আর আসবো না আপনার কাছে। আসলে আমারই ভুল হয়েছে আপনাকে খুঁজে বের করাটা। বউ ছাড়া আপনি ভালোই থাকেন, আমি শুধু শুধু আপনার পেছনে পড়ে থাকি বেহায়ার মতন স্বামী স্বামী করে। আজকের পর আর কখনো থাকবো না আপনার পিছনে। যান আপনি। দীর্ঘ অভিমানের কথাগুলো বলতে বলতে মায়া অতি কষ্টে ফুপিয়ে কেঁদে উঠল তক্ষুনি। কান্নার দরুন লাস্টের কথাগুলো আটকে আসছিল নাকে। মায়ার কান্নার দরুন হৃদের মেজাজ আরও খারাপ হলো শশীকে নিয়ে হৃদকে জড়াতে। মূলত হৃদের ধারণাতেও ছিল না তার বউ শশীকে নিয়ে এতটা ইনসিকিউর ফিল করবে বা এতটা হাইপার হয়ে যাবে। শশীর সাথে হৃদের কখনোই কিছু ছিল না, আর না হবে। দুই পরিবার চাইতো হৃদের সাথে শশীর বিয়ে হোক। এতে হৃদের তখন কোনো আমোদ ছিল না, তবে হৃদের সাথে শশীর কোনো প্রেমজনিত সম্পর্ক ছিল না। দুই পরিবার চাইতো বলে হৃদ হ্যাঁ বা না কিছু বলেনি, শুধু চুপ থাকতো এই ব্যাপারে। সেজন্য দুই পরিবার একটা সময় হৃদের চুপ থাকাকে সম্মতি ধরে নেয়। ব্যাস এতটুকুই। তখন শশীকে না করার মতন হৃদের লাইফে কেউ ছিল না, আবার অসম্মতি দেওয়ার মতন এতটাও পছন্দের কেউ ছিল না শশীর। সেজন্য হৃদ এই ব্যাপারে চুপ থাকতো। তাছাড়া হৃদের বয়সই বা কত তখন? 24, বর্তমানে 30। শশীর বয়স কত ছিল? 19 কি 20 হবে। শশীর বয়স অল্প হওয়াতে দুই পরিবার বিয়েতে সময় নিয়েছিল, আর তাতে হৃদ নারাজ হয়ে বিয়েটাতে না করেছে এমনটা সবাই মনে করলো। অথচ হৃদ জানতো শশী ওর ক্লাসমেটের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছিল নতুন নতুন। যেখানে হৃদের ব্যবহৃত টিস্যুতেও কারোর সামান্য টাচ পছন্দ না, সেখানে শশীর লাইফে অন্য ছেলের উপস্থিতি ছিল হৃদের এই বিয়েতে নিষেধ করার প্রথম কারণ। যেহেতু শশী হৃদের বিশেষ পছন্দের কেউ ছিল না, সেজন্য হৃদ কখনো চেষ্টা বা আগ্রহ দেখায়নি শশীকে অন্য ছেলের থেকে ছিনিয়ে নিয়ে নিজের কাছে আনার জন্য। বরং হৃদ স্বেচ্ছায় পিছিয়ে যায় এই সম্পর্ক থেকে এবং সরাসরি পরিবারকে জানায়
সে শশীকে বিয়ে করবে না। কিন্তু সেটা অনেক বছর আগের ঘটনা, বলতে গেলে আজ থেকে 5 বছর পূর্বের ঘটনা। হ্যাঁ, হৃদ শশীকে প্রায় বলতে শুনেছে হৃদের সাথে নাকি ওর প্রেমজনিত সম্পর্ক আছে, কিন্তু সেটা নিয়ে হৃদ এতদিন কোনো প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন মনে করেনি, কারণ সেটা তার জীবনে কোনো বিশেষ ইফেক্ট করছে না তাই। কিন্তু আজ হুট করে তার বিবাহিত জীবনের উপর ইফেক্ট পড়ায় সেটা সে মোটেও ভালোভাবে নিচ্ছে না। এমন না যে শশীর সাথে হৃদের রোজ দেখা সাক্ষাৎ হয়, কয়েক মাস পর পর বা খানবাড়িতে বিশেষ কোনো পারিবারিক ফাংশনগুলোতেই সবার মতো শশীর সাথেও হৃদের দেখা হয়। এছাড়া তাদের দেখা হয় না তেমন, কারণ হৃদের নিজের বাড়িতে শশীর আসা যাওয়া পূর্ব থেকেই সম্পূর্ণ নিষেধ, আর সেটা খানবাড়ির সবাই জানে। এখন এর মধ্যে যদি শশী হৃদকে 2-1 বার লেবুর পানি খাওয়ায়, সেটার জন্য যে কাউকে বিয়ে করতে হয় তা জানা ছিল না হৃদের। শশীর হাতের কতটা লেবুর পানি খেয়েছে হৃদের তা জানা নেই, কিন্তু তার জন্য দরকার হলে হৃদ শশীর মুখের লেবুর পানির ফ্যাক্টরি খুলে দিবে শোধবোধ করার জন্য। তারপরও বউ ছাড়া অন্য নারীর দিকে তাকানো ইম্পসিবল। বিয়ে তো দূর প্রশ্ন। শশী পাগল না ছাগল হয়ে গেলেও হৃদ সেটা দেখতে যাবে না। কিন্তু বোকা বউটাকে কে বোঝাবে এটা? হৃদ মোটেও তার বউয়ের উপরে কাউকে রাখে না, আর না রাখবে। প্রথম ভালো লাগা, ভালোবাসার জায়গাটা বলতে গেলে তার বউ। সেখানে বউয়ের বাহিরে শশী কেন আসবে? তার কি ক্যারেক্টারে সমস্যা আছে নাকি? সম্পর্কে তৃতীয় ব্যক্তি কখনো হৃদের পছন্দ না। সেখানে তার বউ এত কিছু মনে চেপে এতদিন হৃদকে সন্দেহ করছিল। হৃদের বউয়ের অধিকার নিয়ে আরও আগে কেন আসলো না এই বিষয়ে হৃদের ডিকশনারিতে? অতি মেজাজে হৃদ নিজেকে শান্ত করতে ঠোঁট গোল করে তপ্তশ্বাস ফেলল। মায়া তখনও মাথা ঝুঁকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে হৃদের বাহুতে আটকে। হৃদ নরম হাতে মাথার থুতনি ধরে মুখটা উপরে তুলে বলে, শশীর সাথে আমার কিছু নেই জান। মায়া মায়া ফুঁপিয়ে কেঁদে বলল, মিথ্যা বলছেন আপনি। হৃদ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলল, আমি মিথ্যা বলছি না জান। না, আপনি বলছেন। হৃদের মেজাজ খারাপ হয় মায়ার কথায়। হৃদ কখনো কোনো পরিস্থিতিতে মিথ্যা বলা পছন্দ করে না। সেখানে মায়া বারবার হৃদকে মিথ্যাবাদী বলাতে হৃদ নিজের মেজাজ হারাচ্ছে রাগে। কিন্তু বউয়ের কান্নায় তার রাগ নয়, মায়া হচ্ছে। তার মাত্র বউ একটা মাত্র বউ তার। আজ কতদিন পর দুজন একত্রে হলো। সেজন্য হৃদ বউকে আঘাত করতে চাইল না, বরং যত্ন করে মায়ের গালে আসা চোখের পানিটুকু মুছে দিতে দিতে হেয়ালি করে বলল, কাঁদছো কেন? জামাই মারা গেছে তোমার? আমার জামাই নেই। তাহলে আমি কে? কেউ না। কথাটা বলেই মায়া গাল থেকে হৃদের হাত ছাড়িয়ে পিঠে বেঁকে দাঁড়ায় কাঁদতে কাঁদতে। হৃদ পড়েছে মহাফেসাদে। জীবনে সে কাউকে তেল মেরে রাগ ভাঙিয়েছে বলে মনে হয় না। মূলত কাউকে তেল মেরে রাগ ভাঙানোটা তার শক্তপোক্ত পার্সোনালিটির সঙ্গে যায় না। সেখানে এই প্রথম সে কোনো দোষ না করেও অকারণে বউয়ের রাগ ভাঙাতে হচ্ছে। হৃদের মনে হচ্ছে সে আটকে গেছে কোথাও। বউ নামক মায়াজালে সে ভীষণভাবে ফেঁসে গেছে, যেখান থেকে বের হওয়ার রাস্তা জানা নেই। কিন্তু বউয়ের রাগ ভাঙাবে কিভাবে তাও বুঝতে পারছে না। তারপরও মায়ের বাহু টেনে নিজের দিকে ফেরাতে ফেরাতে হৃদ বলল, আচ্ছা আসো, একটু আদর করে দেই, তাহলে রাগ কমবে। আদর করলেও আজ আমি মানব না। হৃদ মায়াকে টেনে মুখোমুখি করে বলল, তাহলে কি করব? একটা একটা আচ্ছা, কিছু করতে হবে না বলছে। তারপরে বলছে, আচ্ছা একটা কিস করি তাহলে। কিস করলেও মানব না। তাহলে কি মানবে তুমি? বড় আদর করব? হৃদের কথার যথাযথ অর্থ বুঝলো না মায়া। তাই খানিকটা তাই খানিকটা কনফিউজড হয়ে প্রশ্ন করলো, বড় আদর কি? মায়ের প্রশ্নে মুহূর্তেই দুষ্টুমি খেলে গেল হৃদের ফেইসে। মায়ের উপর ঝুঁকে পড়ে নাকে নাক ঘষে বলল, রুমে চলো, বলবো। হৃদের অল্প কথায় মায়ের কান্না কমে আসলো। শিহরিত হলো শরীর। গাল ফুলিয়ে হৃদের থেকে মুখ ঘুরিয়ে বলল, কোথাও যাব না আমি। আপনি যান। তুমি ছাড়া আমি একা গিয়ে কি করব? একা কিছু হয় না জান, আসো না। পারবো না। মায়ের নরম গলায় হৃদ নিঃশব্দে হাসলো। বুঝতে পারলো তার বউ নরম হয়ে এসেছে, হয়তো রাগ কমে যাওয়ার পূর্বাভাস। সুযোগ পেলে গাল হৃদ মায়ের গাল ছেড়ে কোমর টানতেই মায়া খই হারিয়ে মুহূর্তে চেঁচিয়ে উঠল, দুহাতে হৃদের গলা জড়িয়ে। মুহূর্তেই মায়ার দুপা মুহূর্তে উঁচুতে উঠে গেল। হৃদ মায়ার গালে নাক চেপে দিতেই মায়ার শরীর ছেড়ে দিল হৃদের হাতে। হৃদ দুহাতে মায়ার শরীরের ভার বজায় রেখে আরো ঘনিষ্ঠ হলো।
মায়ের গাল থেকে ঠোঁট বুলিয়ে গলায় নেমে আসতেই হৃদের রোমান্টিকতায় বাধা হয় শশী। শক্তি প্রয়োগ করে ছাদের দরজাতে শব্দ করাতেই দুজনের মনোযোগ ভাঙে। মায়া চমকে ওঠার মতন ছটফট করে হৃদের থেকে নিজেকে ছাড়াতে চাইল ভয়ে। না জানি কখন ছাদের দরজা দিয়ে বাড়ির মানুষ চলে আসে। এই অবস্থায় হৃদ মায়াকে একত্রে দেখলে নিশ্চয়ই তাণ্ডব হয়ে যাবে বাড়িতে। অথচ হৃদ ছাদের দরজাটা বাহির থেকে আটকে এসেছিল, যেটা মায়া জানে। তারপরও পরিবারের ভয়ে ছটফট করলো। মায়ের ছটফট আর দরজার শব্দে হৃদ মায়ের গলা থেকে মুখ তুলে লালাফ চোখে মায়ের দিকে তাকাতেই মায়া চুপসে যায়। ভয়ার্ত গলায় মিনমিন করে বলল, কি জানি এসেছে, দরজা ধাক্কাচ্ছে, ছাড়ুন আমাকে। কেউ আমাদের এইভাবে দেখলে বাসায় হাঙ্গামা হয়ে যাবে। এই তো একটু আগেই তো মায়ার হৃদকে নিয়ে ইনসিকিউর ফিল হচ্ছিল। এই নিয়ে হৃদের সাথে রাগারাগিও করলো। তাহলে এখন পরিবারের মানুষদের ভয় কেন পাচ্ছে? হৃত্য ভেবেছিল হয়তো মায়া প্রস্তুত পরিবারের সবাইকে নিজেদের সম্পর্কের কথাটা জানানোর জন্য। তাহলে এখন হৃদের সাথে তার বউকে কে বা কারা দেখলো তাতে কি আসে যায়? যেখানে হৃদ নিজেই দাঁড়িয়ে আছে সেখানে তার বউ অন্য কাউকে কেন ভয় পাচ্ছে, যেটা মোটেও তার পছন্দ হতো না। হৃদ কি যথেষ্ট নয় তার বউয়ের জন্য? মায়ের অহেতুক ভয় পাওয়া দেখে হৃদের আরও মেজাজ খারাপ হতো। সুন্দর মোমেন্টে ব্যাঘাত ঘটতেই হৃদ পুনরায় মায়ের গলায় মুখ ডোবাতে ডোবাতে বলল, হৃদ, ডোন্ট ডিস্টার্ব মি, ভালো লাগছে না আমার। কথাটা বলতে বলতে হৃদ মায়াতে মত্ত হতে চাইল, কিন্তু শশীর পরপর দরজাতে জোরালো আঘাত করে হৃদের নাম ধরে ডাকতেই হঠাৎ চেতে ওঠে মায়া। এতক্ষণ শব্দের কারণে ঠিকঠাক বুঝিনি দরজার ওপাশে কে ছিল, কিন্তু হঠাৎ শশীর গলা শুনতে পেয়ে মায়ার নিভে যাওয়ার একটা ধপ করে জ্বলে উঠল হৃদের উপর। হাত পা ছড়িয়ে ছিটিয়ে ছটফট করে উঠল হৃদের থেকে নিজেকে ছাড়াতে। ছাড়ুন আমাকে, যান, আপনার সুন্দরী গার্লফ্রেন্ড এসেছে আপনাকে নিতে, থাকবো না আমি আপনার সাথে, ছাড়ুন। হৃদের বাহুতে পিষে যাওয়ার মতন চেপে গেল মায়া। শরীরের হাড় ভেঙে আসার জোগাড় হলো। মায়ার নিঃশ্বাস আটকে আসলো। কোনো রকমের বলল, আমার কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছি, প্লিজ ছাড়ুন। মায়ের কথায় তক্ষুনি শোনা গেল হৃদের ক্ষিপ্ত মেজাজে কথা বলাটি। নাটক পেয়েছিস, আদর করছি ভালো লাগছে না, বারবার কাহিনী করিস, বলছি না আমার তুই ছাড়া আর কেউ নেই, কথা কানে যায় না, বেয়াদ্দপ হয়েছিস। হৃদের কথায় মায়া আবারও কেঁদে উঠল কষ্টে। হৃদ মায়ের ফ্যাচ ফ্যাচ কান্নায় দাঁতে দাঁত চেপে এক হাতে মায়াকে নিজের সাথে আটকে অপর হাতে পাঞ্জাবির পকেট হতে ফোন বের করে রাদিফকে কল লাগালো লাউড স্পিকারে। ফোনের ওপাশে রাদিফ হ্যালো বলার আগে হৃদ চিবিয়ে চিবিয়ে বলল, 2 মিনিট সময় দিলাম, 2 মিনিটের মধ্যে শশীকে নিয়ে যা রাদিফ, মেজাজ এমনিই খারাপ, আমি বের হলেই খুব খারাপ কিছু হবে। হৃদের কথায় ওপাশের রাদিফকে বেশ উত্তেজিত শোনালো। অস্থির গলায় জানতে চেয়ে বলল, কি হয়েছে ভাই, কোনো সমস্যা? রাদিফের প্রশ্নে হৃদ মেজাজ খিচে বলল, তোরে বলছি প্রশ্ন করতে, বলছিলাম না কেউ যাতে ছাদে না আসতে পারে, তাহলে শশী কিভাবে আসলো? কই ছিলি তুই? সরি ভাই, আমি আসলে দেখিনি, আমি এক্ষুনি আসছি শশীকে নিতে, তুমি একটু অপেক্ষা করো। হৃদ ঠাস করে কল কেটে ফোনটা ছুঁড়ে মারলো পাশে রাখা ছাদের টেবিলের উপর। মায়া তখনও কাঁদছে, দুহাতে মুখ ঢেকে। কিন্তু অল্প সময়ের ব্যবধানে শশী আর মায়ার দুজনের শব্দ একত্রে থেমে গেল মুহূর্তেই। মায়ার সময় লাগলো কি হয়েছে ওর তা বুঝতে। যখন বুঝতে পারলো কি হয়েছে ওর সাথে, তখন তীব্র ভয়ে শরীর শক্ত হয়ে আসলো, নিঃশ্বাস আটকে। হৃদ তখনও মায়ার ওষ্ঠে মক্ত, কিন্তু মায়া হাইটে ছোট হওয়ায় ফ্লোরে পা রাখতে গিয়ে খই হারিয়ে কদম পিছিয়ে গেল। খই হারিয়ে এক কদম না, এখানে কদম লিখছে, কদম পিছিয়ে গেল তাল সামলাতে না পেরে। অথচ হৃদ মায়ের শরীরের ভার বজায় রাখতে মায়ের সঙ্গে কদম মিলিয়ে এগিয়ে গেল ঝুঁকে পড়ে। মায়ের কদম যতটা পিছাচ্ছিল হৃদ ততই কদম মিলিয়ে হাঁটছিল অন্ধকার অতলে। একটা সময় ছাদের সিঁড়িঘরের দেয়ালে মায়ের পিঠ ঠেকে যেতেই হৃদ মায়ের দুহাত নিজের মুঠোয় চাপলো দেয়ালে আটকে। সেকেন্ডের জন্য মায়ের ঠোঁট ছেড়ে অপর হাতে গাল চেপে বলে, নিঃশ্বাস ছাড়, এবার অজ্ঞান না, মরে গেলেও ছাড়বো না, আমি যা করার তাই করব। মায়ের আটকে রাখা নিঃশ্বাসটা সবে থেমে থেমে অল্প অল্প শ্বাস টেনেছিল নিজের মাঝে। এর মাঝেই হৃদ একইভাবে মায়াতে মত্ত হয়। মায়ের মনে হলো সে সত্যি সত্যিই জ্ঞান হারাবে। এসবের সাথে সে পূর্ব পরিচিত নয়। তরতর করে কাঁপতে কাঁপতে হৃদের বাহুতে শরীর ছেড়ে দিতেই হৃদ মায়াকে জড়িয়ে নেয় নিজের সাথে। সময়ের খেয়াল নেই হৃদের, তবে একটা সময় মায়া হৃদের উপর শরীর ছেড়ে আছড়ে পড়তেই হৃদ মায়াকে জড়িয়ে ধরে বুকে নিয়ে মায়ার মাথায় আদুরে হাত বোলাতে বোলাতে বলল, আমি
আছি। আচ্ছা সরি, ভুল পড়ছি। লেখা হচ্ছে, আমি জানি তুমি জ্ঞান হারাওনি, হয়তো ভয় পাচ্ছ। রেস্ট নাও, আমার মন ভরেনি। এটা আবার চলবে। যতক্ষণ আমার মন চাইবে ততক্ষণ। তারপরও ছাড় পাবে না তুমি। আচ্ছা ওইখানের হচ্ছে মানে প্লট ওইখানেই শেষ। এরপরে আবার নতুন করে নতুন সিনে আমরা চলে যাচ্ছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা সুন্দর দিনের সূচনা। কাকডাকা ভোরে মায়া খানবাড়ির বাগানের সামনে দাঁড়িয়ে। অদূরে আরাফ খান কাজের লোকদের দিয়ে বাড়ির বাগানটা পরিষ্কার করাতে দেখা যাচ্ছে। কাল বাড়িতে মেহমান হওয়াতে বেশ অপরিচ্ছন্ন অবস্থা কাল বাড়িতে মেজবান হওয়াতে বেশ অপরিচ্ছন্ন অবস্থা বাগানের। খানবাড়ির এই বাগানটা বলতে গেলে আরাফ খানের তদারকিতে গড়া, সেজন্য এসব দেখাশোনা তিনি করে থাকেন। সময় তখন সকাল ৫টা ২। খানবাড়ির সকলেই ঘুমিয়ে, অথচ মায়া জেগে। নতুন পরিবেশ হওয়াতে মায়ার চোখে ঘুম নেই ২ রাত ধরে। আশেপাশে ২-৪টে কাজের লোক ছাড়া তেমন কাউকে দেখা যাচ্ছে না। মায়া গায়ের ওড়নাটা টেনে চাদরের মতন জড়ালো। হালকা পাতলা শীতের আভাস, কুয়াশার শিশির কণা দেখা যাচ্ছে গাছের পাতায় পাতায়। মায়া মাথার ঘোমটা ফের টেনে এগোলো সামনে। আরাফ খানের পাশে দাঁড়াতেই কারোর উপস্থিতি পেয়ে পাশে তাকালেন তিনি। আরাফ খান কিছু বলবে তার আগেই মায়া মিহিসরে বলল, আমি আপনাকে সাহায্য করি দাদা ভাই। মায়া উম, এখানে আচ্ছা মায়া খান প্রসন্ন হাসলেন, এরকমটা হবে না। লেখা আসলে মায়া খান প্রসন্ন হাসলেন, এটা হবে আরাফ খান প্রসন্ন হাসলেন। মায়াকে বরাবরই ওনার ভালো লাগে। বলতে গেলে মায়ার সাথে ওনার ভাবমূর্তি সহজেই মিলে যায়। কথা বলেও মজা পায়, সেজন্য মায়াকে আপাতত নিজের পছন্দের লিস্টেই রেখেছেন তিনি। হাসি মুখে আরাফ খান বললেন, আমাকে সাহায্য করতে গেলে তোমার কাপড় নোংরা হয়ে যাবে নাতনি। মেহমানদের দিয়ে কাজ করালে ভালো দেখাবে না। তার থেকে তার থেকে বরং তুমি আমাকে সঙ্গ দিতে পারো। কাজ না হয় ওরাই মানে কাজের লোকেদের দেখাইছে, ওরাই করলো। কি বলো, দিবে সঙ্গ? মায়ের স্বাচ্ছন্দ্যে মাথা কাত করে সম্মতি দিতে দিতে বলল, আচ্ছা। মায়ের সাথে আরাফ খানের কথা চলল বেশ। এর মাঝে কোথা থেকে হৃদ এসে সোজা দাঁড়ালো মায়ের পাশে। আরাফ খান তখন ঝুঁকে কাজের লোককে কাজের নির্দেশনা দিচ্ছেন। মায়ের মনোযোগ সেদিকেই ছিল। হঠাৎ হৃদ মায়ের কাঁধে হাত রাখতেই মায়া চমকে ওঠার মতন পাশে তাকালো। হৃদকে নিজের পাশে দেখে তৎক্ষণাৎ ভয়ার্ত চোখ ঘুরিয়ে তাকালো আরাফ খানের দিকে। আরাফ খান তখনও নিজের কাজে ডুবে আছে, হৃদকে লক্ষ্য করেননি তিনি। মায়া মুহূর্তেই আশেপাশে ভয়ার্ত চোখে তাকিয়ে কেউ দেখার আগে নিজের কাঁধ হতে হৃদের হাতটা ছাড়িয়ে নিতে চাইলে হৃদ শক্ত হাতে মায়ের কাঁধ জড়িয়ে কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে। মায়া ভয়ে থতমত খেয়ে হৃদের হাতটা পুনরায় কাঁধ থেকে ছাড়ানোর চেষ্টা করে ভয়ার্ত গলায় কিছু বলবে, তার আগেই হৃদ বিরক্তি নিয়ে ধমকের স্বরে বলল, কি সমস্যা, এমন করছো কেন? ঠিকঠাক দাঁড়াও। হৃদের কথায় মায়া চুপসে যাওয়া বেলুনের মতন চুপ করে গেল মুহূর্তে। আতঙ্কিত ভঙ্গিতে তৎক্ষণাৎ ঘুরে তাকালো আরাফ খানের দিকে। তিনি হৃদের কণ্ঠস্বর শুনে ঘাড় বেঁকে তাকালো পেছনে। হৃদ মায়ের কাঁধ জড়িয়ে একত্রে দাঁড়িয়ে থাকতে দেখে আশ্চর্যের ন্যায় মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। যে হৃদকে মেয়েদের সঙ্গে কথা বলতে পর্যন্ত দেখা যায়নি কখনো, সেই হৃদ এই মুহূর্তে কারোর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। বিষয়টা সত্যিই আশ্চর্যের ন্যায়। আরাফ খান আশ্চর্যের সাথে সাথে হৃদের প্রতি সন্দিহান দৃষ্টি প্রকাশ করলো। অথচ হৃদ আরাফ খানের সেই সন্দিহান দৃষ্টি উপেক্ষা করে তখনও এক হাতে মায়ের কাঁধ জড়িয়ে অন্য হাতে ধোয়াওড়া কফির মগে চুমুক বসাচ্ছে লাপাত্তা হয়ে। গায়ে তার কালো রঙা টি শার্ট আর ট্রাউজার পরা। মায়াও কালো রঙের সুতির জামা জড়িয়ে। আরাফ খান দুজনকেই পরখ করলো জহুরি দৃষ্টিতে। দাদা নাতির মাঝে মায়া ভয়ে জড়সড় হয়ে সিটিয়ে। আরাফ খান নিশ্চয়ই ওদের দুজনকে এখন জিজ্ঞাসাবাদ করবে। ঋত্য সবটার উত্তর দিতেই বসে আছে। মুখের উপর ঠাস ঠাস করে বলে দিবে দুজনকার মধ্যকার থাকা সম্পর্কের কথা। আরাফ খান সবটা জেনে হয়তো রেগেমেগে বাসার সবাইকে বলে দিবে। মুক্তা আজ এখানেই আছে। মায়ের পরিবারের কানেও পৌঁছে যাবে সেই খবর। তখন কি হবে সেই ভয়ে মায়ের শরীরে মৃদু কম্পন দেখা দিল আতঙ্কে। হৃদ সেটা বুঝতে পেরে মায়াকে আরো শক্ত হাতে জড়িয়ে ধরল ভরসার হাতে। আরাফ খান হৃদ মায়াকে একত্রে দেখে যে বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছে না, সেটা ওনার তীক্ষ্ণ দৃষ্টিই বলে দিচ্ছে। আরাফ খান সন্ধিহান চোখে হৃদের দিকে তাকিয়ে বলল,
তুই ওর কাঁধে হাত রেখেছিস কেন? আরাফ খানের কথায় রিজের সোজাসাপটা উত্তর আসলো তক্ষুনি। আগের নাই মায়ের কাঁধে হাত রেখে কফির মগে চুমুক দিতে দিতে দায়সারা উত্তরে বলল, হাত রাখার জায়গা খুঁজে পাচ্ছিলাম না তাই। হৃদের কথায় খেপে যাওয়ার মতন টেনে মায়াকে নিজের পাশে দাঁড়া করালো আরাফ খান। হৃদকে খোঁচা মেরে বলল, তোর হাত তোর পকেটে রাখ, আর নয়তো কেটে ফেলে দে। তারপরও মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না, নিষেধ। মেয়েকে কাকে বলছো? আরাফ খানের কথায় হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওনার দিকে। এমন একটা ভাব যেন এখানে মেয়ে বলতে কেউ নেই। আরাফ খান কাকে মেয়ে বলতে বুঝিয়েছে সেটা বুঝতে পারছে না সে। ক্ষিপ্ত আরাফ খান আরও খেপে গিয়ে বলল, হেয়ালি করছিস আমার সাথে? তোর মায়াকে মেয়ে মনে হয় না? হৃদের সোজাসাপটা উত্তর আসলো হৃদের সোজাসাপটা উত্তর আসলো তৎক্ষণাৎ, না। তাহলে কি মনে হয়? আমার বউ। হৃদের সোজাসাপটা কথায় মায়া থমথমে খেয়ে বসলো। ভয়ে জড়সড় হয়ে আরাফ খানের মুখের দিকে তাকালো আতঙ্কে। হৃদ যে ঠাস ঠাস উত্তর করতে মুখিয়ে আছে সেটা মায়া আগেই বুঝতে পেরেছিল, কিন্তু এইভাবে যে বলে দিবে সেটা বুঝতে পারেনি। এখন কি হবে সেই ভয়ে মায়ের কলিজা টিপটিপ করেছে। অথচ হৃদের বলা সত্যিটা আরাফ খান বিশ্বাস করলো না, বরং ওনার মনে হলো হৃদ ওনার সঙ্গে হেয়ালি করছে ওনাকে বিরক্ত করার জন্য। হৃদ পরিবারকে না জানিয়ে একা একা বিয়ে করে নিবে, তাও নারী বিদ্বেষী ছেলে হয়ে, এটা মূলত আরাফ খানের ধারণাতেও ছিল না। তাই তিনিও হৃদকে হেয়ালি করেই বলল, তোর কপালে এত সুন্দর বউ জুটবে না, তোর কপালে জুটবে লাল কালারের বউ। লাল বউ না পেলেও সমস্যা নেই, নীল কালারের বউ অর্ডার দিব, তারপরও তুই এত সুন্দরী বউ পাবি না কনফার্ম। আরাফ খান হৃদের কথায় বিশ্বাস করতে না পেরে মায়ার মনে সাহস পেল। আরাফ খানকে হৃদের কথায় বিশ্বাস করতে না দেখে মায়ার মনে সাহস পেল। ভয় থেকে বাঁচতে পেরে স্বাভাবিকও হলো। কিন্তু আরাফ খানের বলা হৃদের জন্য লাল বউ অর্ডার করার বিষয়টি বুঝতে পারল না। তাই হৃদ কিছু বলবে তার আগেই আরাফ খানকে প্রশ্ন করলো মায়া। জানতে চেয়ে বলল, লাল বউ কি দাদা ভাই? তুমি লাল বউ চিনো না? মায়া মাথা নাড়িয়ে অসম্মতি দিয়ে বলল, না, এসব লাল বউ নাচে নাই ভালো, তুমি ভালো মেয়ে এজন্য চিনো না। এগুলো হচ্ছে টপ সিক্রেট, বুঝছো? কাউকে বলতে নেই। এসব লাল বউ অর্ডার করা হয় ওর মতন বুড়ো মানুষদের জন্য। এই এই ওহ, এই বুড়ো বয়সে বউ পাবে কই বলো? এজন্য ওর জন্য লাল বউ ঠিক করা আছে। আরাফ খানের কথায় মায়া বড় বড় চোখে তাকালো হৃদের দিকে। মায়ার স্বামী মায়ার স্বামী আর বুড়ো? অসম্ভব। মায়ার স্বামী কত সুন্দর, মাশাল্লাহ। একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে হয়। বিশেষ একটা আকর্ষণ কাজ করে তার মাঝে। কোনো দিক থেকেই যেন তার কমতি নেই। যেমন লম্বা তেমন ফিটনেস, কথাবার্তা, অ্যাটিটিউড, দৃষ্টি, বাচনভঙ্গি সব কিছুই অদ্ভুত অসাধারণ মায়ার স্বামীর। সেখানে মায়ার জামাইকে বুড়ো বলা মানে হাস্যকর কিছু শোনা। হৃদ আরাফ খানের কথায় তেমন পাত্তা না দিয়ে বলল, তোমার চশমার পাওয়ার বাড়াতে হবে দাদা ভাই, মনে হয় এক্সপায়ার হয়ে গেছে। হৃদের খোঁচা মারা কথায় মুহূর্তেই রেগে যান আরাফ খান। ক্ষিপ্ত গলায় বলল, তুই কি আমাকে ইনডাইরেক্টলি বুড়া বললি হৃদ? না, ডাইরেক্টলি বললাম। হৃদের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠার মতন চেতে উঠলেন আরাফ খান। রেগেমেগে বললেন, বুড়া হবে তোর বাপ, আমি এখনো জুয়ান আছি। কথাটা বলি আরাফ খান রেগেমেগে সামনের দিকে হাঁটা ধরলো। মূলত কথায় না পারলে চলে যাওয়াটা ওনার স্বভাবগত কাজটা করলেন তিনি। হৃদ জানে সেটা। অজ্ঞাতমায় আরাফ খানের চলে যাওয়ার দিকে তাকিয়ে সেও চুপচাপ পালাতে চাইল হৃদের থেকে। মায়া কদম বাড়াতে চাইলে হৃদ মায়ের বাহু চেপে কাছে টানলো। ভ্রু উঁচিয়ে জানতে চাইলো, কি ম্যাডাম, পালাচ্ছেন মনে হয়? রাতে ডাকলাম আসলেন না কেন? হৃদের কথায় তৎক্ষণাৎ লজ্জায় নত মস্তিষ্ক হয়ে আসলো মায়ার। উত্তর না করে হৃদের পায়ের দিকে তাকিয়ে রইল। মত্ত ভাবনায় মত্ত মায়ার ভাবময় বুঝতে হৃদ মায়ের থুতনি চেপে মুখটা উপরে তুলল। মায়ের মুখশ্রীতে দৃষ্টি বোলাতেই চোখে পড়ল মায়ের কাটা ঠোঁটের দিকে, যেখানে তীক্ষ্ণ দৃষ্টি আরও তীক্ষ্ণ হলো। থুতনি ছেড়ে মায়ের কাটা ঠোঁটে বৃদ্ধাঙ্গুল চেপে ধরতেই মায়ার চোখ মুখ খিচে নিল ব্যথায়। তারপর উফ শব্দ করল না, বরং রাতের দৃশ্যগুলো পুনরায় মনে হতেই লজ্জায় সিটিয়ে গেল নত মস্তিষ্কে। হৃদ মায়াকে কিছু বলতে গিয়ে পাশে তাকালো। অল্প দূরে একজন মালিককে দেখা গেল বাগানের কাজ করতে। আরাফ খান বাড়ির ভেতরের দিকটায় যাচ্ছেন। আপাতত আশেপাশে আর তেমন কেউ নেই হৃদের প্রাইভেসি নষ্ট করার মতন। হৃদ হাতের কফির মগটা বাগানের মালিককে ডেকে দিতে দিতে গম্ভীর গলায় বলল, আপনি ভেতরে যান। জি সাহেব।
হৃদের বলতে বলতে লোকটা হাতে কফির মগটা নিয়ে বাড়ির ভেতরে চলল। আশেপাশে পরিবেশে বেশ শান্ত আর প্রেমময়। হৃদ হাত বাড়িয়ে পুনরায় মায়ের মুখটা উপরে তুলে ঠোঁটের কাটা জায়গাগুলো তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে দেখতে বলল, এসব দাগ রোজ হবে, অভ্যাস করে নাও। রাতে রুমে আসুনি কেন? ডেকেছিলাম না? মায়াকে লজ্জায় চুপ করে যেতে দেখে পুনরায় একই গলায় বলল, আমি কিছু প্রশ্ন করেছি, উত্তর কই? মায়া মত্তমায়া মিনমিন স্বরে বলল, এমনি। কোনটা এমনি ম্যাডাম, বলেন শুনি। আমার সিস্টেম নিয়ে প্রশ্ন করেন অথচ আমার রুমে আসতে চান না। তো আসতেন রাতে আমার রুমে, তখন আমিও না হয় মনোযোগ দিয়ে চেক করাতাম আপনাকে মেশিন চলে নাকি অচল। হৃদের ইঙ্গিতমূলক কথাটা মায়া বুঝল না। যেহেতু মায়া হৃদকে মেসেজ করেনি, তাই মেসেজ লেখা রাফার শব্দগুলো সম্পর্কে মায়ের কোনো ধারণা নেই। হৃদের কথার প্যাচে মায়ের মনে হলো হৃদ কোনো যান্ত্রিক মেশিন দেখাতে মায়াকে ডেকেছিল রাতে। তাই মায়া স্বাভাবিকের ন্যায় হৃদকে বোকার মতন প্রশ্ন করে বলল, আপনি কি রাতে আমাকে মেশিন দেখাতে ডেকেছিলেন? জি। ওহ, কিসের মেশিন? মায়ের কথায় হৃদ বুঝতে পারলো মায়ের হৃদের কথার যথাযথ অর্থ বোঝেনি। আগের ন্যায় হৃদ বলল, রুমে চলেন, দেখাই কিসের মেশিন। মায়া নাকচ করে বলল, না আমি যাব না, আপনি যান। বাসায় অনেক মানুষ আছে, আমাকে আপনার রুমে দেখলে খারাপ ভাববে সবাই। মায়ার কথায় হৃদ মায়ের থুতনি চেপে কাছে টেনে বলল, লোক দেখানো নাটক আমার পছন্দ না ম্যাডাম। আর না, অনেকক্ষণ ধরে পড়তেছি তো, বসে গেছে ভাই। লোক দেখানো নাটক আমার পছন্দ না ম্যাডাম। আর না, আপনি এসব মানুষের দোহাই দিয়ে নিজেকে আমার থেকে বাঁচাতে পারবেন। আপনাকে ছেড়ে দেওয়ার জন্য আসি নাই, সঙ্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এবার থেকে আপনি আমার সাথে থাকবেন ঢাকায়। দুই পরিবারের আজকে জানাজানির পাঠ শেষ করব। তারপর কে মানলো না মানলো সেসব আমার দেখার বিষয় না। কারোর খেয়ে পড়ে বাঁচি না আমি, আর না কারোর ধারধারি। বিয়ে করেছি আমি, মানে আমার বউ আমার সাথেই থাকবে, এটাই শেষ। আর যদি দুই পরিবারের কেউ নাটক করে তাহলে মানতে হবে সেটা সেই ব্যক্তির ব্যক্তিগত সমস্যা। আমি কাউকে তেল মারতে যাব না, আর না বউ ছাড়া থাকতে পারবো। হৃদের কথায় মায়া আতঙ্কিত গলায় বলল, প্লিজ এখন জানাবেন না, আরও কয়েকটা দিন যাক, তারপর না হয় সবাই জানলো। মায়ের কথা শেষ হওয়ার আগেই হৃদ রাগে মেজাজ দেখিয়ে দাঁতে দাঁত চেপে বলল, শ্যাট আপ প্লিজ। হৃদ হৃদের রাগে থমকে মায়া চুপ করে গেল। চুপ থেকে নীরবে সবকিছু হৃদের হাতে ছেড়ে দিল। হৃদ যা করবে দুজনের ভালোর জন্যই করবে, এখানে মায়ার কথা না বলাই উচিত। এরপর যা হবার দেখা যাবে। হৃদ যেহেতু মায়ার পাশে আছে, এখানে মায়ার ভয় নেই। আল্লাহ ভরসা করে সব কিছুর জন্য মায়া মনে মনে প্রস্তুত হলো। দীর্ঘশ্বাস ফেলে মায়ের মুখোমুখি ঝুঁকে থাকা হৃদের রাগান্বিত মুখটার দিকে তাকিয়ে উদাস গলায় বলল, আচ্ছা ঠিক আছে, আপনি যা বলবেন তাই, আপনার কথাই মেনে চলবো এরপর থেকে। তারপরও এই বয়সে আপনি এইভাবে দাঁতে দাঁত পিষবেন না প্লিজ। এই শেষ বয়সে এসে দাঁতগুলো পড়ে গেলে নকল দাঁতে ভালো দেখাবে না আপনাকে। মায়ের কথায় তেলে বেগুনে জ্বলে উঠল হৃদ। আরাফ খান বুড়ো বলায় এতক্ষণ গায়ে লাগেনি হৃদের, কিন্তু সেই একই কথাটা যখন মায়া বলল ইঙ্গিতে, তখন ফুঁসে ওঠে হৃদ। মৃদু স্বরে চেঁচিয়ে বলল, কি? আরে হাইপার হবেন না প্লিজ। এই বয়সে প্রেশার হাই হয়ে গেলেও সমস্যা হবে। কুল কুল। আচ্ছা, এরপরে প্লট আবার চেঞ্জ হয়েছে, অন্য জায়গায় আমরা চলে যাচ্ছি। সকাল 9:15, খানবাড়ির ড্রয়িং রুম ভরপুর মেহমানে। কাল যে বা যারা খানবাড়িতে মেজবানের অনুষ্ঠানে এসেছিল, সেই সব আত্মীয়দের এক ভাগ রাতে রয়ে গেছে খানবাড়িতেই। তাদের মধ্যে প্রায় কি লিখছে ভাই, তাদের মধ্যে প্রায় সকালেই আজ বিদায় হবেন যার যার বাড়িতে। আচ্ছা, সকলেই হবে লিখছে সকালেই। তাদের মধ্যে প্রায় সকলেই আজ বিদায় হবেন যার যার বাড়িতে। এদের মধ্যে মায়ারাও আছে। মায়া জুই দুজনেই আজ নিজেদের বাসা মুরাদপুরে ফিরবে। বিকাল থেকে দুজনের কোচিং। 12টার নাগাদ ফাহাদ আসবে। 12টার নাগাদ ফাহাদ দিয়ে আসবে দুজনকে, এমনটাই নির্ধারিত। মেহমান সদস্যদের প্রায় সকলেই নাস্তা করছে বসে ড্রয়িং রুমে। খানবাড়ির সদস্যরা উপস্থিত সেখানে।
চোখের পলকে উপস্থিত সদস্যদের মাঝে বিশাল আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে হৃদ শশীর বিয়ে নিয়ে। দুজনের বয়স হয়েছে, তাই সময় থাকতে দুজনের একত্রে বাঁধার দরকার বলে এমনটা প্রস্তাব রাখল শশীর পরিবার। এতে সহমত পোষণ করে আরাফ খান বাদে উপস্থিত সকলেই। হেনা খান সকলের সাথেই সহমত পোষণ করলো। স্বামী আরাফ খানের দিকে এক পলক তাকিয়ে নীরবে ওনার সম্মতি চাইল, কিন্তু আরাফ খান এই বিষয়ে তেমন কোনো মতামত বা মনোযোগ পেলেন না তিনি। আরাফ খানের কোনো মতামত আর কি পায় নাই। নিরুদ্দেশ আরাফ খান চা পান করছেন টিভিতে নিউজ দেখতে দেখতে। ভাবখানা এমন, তিনি মহিলাদের আলোচনা মিটিংয়ের কিছুই শোনেনি বা সেখানে ওনার কোনো মনোযোগ নেই, অথচ দুই কান খোলা রেখে টিভির দিকে উৎসুকমুখী হয়ে সকলের কথা শুনছেন তিনি। টিভি তো শুধু বাহানা। এই মুহূর্তে তিনি মহিলাদের আলোচনায় ঢুকতে চাচ্ছে না বলেই নীরবতা পালন করছে। তাছাড়া আজকাল হৃদের মতিগতি ভালো ঠেকছে না ওনার। হৃদ যে বিয়ে করবে না উনি ভালো করেই জানেন। সেজন্য আপাতত হেনা খানের কোনো আলোচনায় ঢুকতে চান না তিনি। কারণ হৃদের বিয়ের ব্যাপারে ওনার বউকে বাধা দিলেও সে শুনবে না, উল্টো আরাফ খানের সঙ্গে রাগারাগি করবে কেন বাধা দিচ্ছি সেজন্য। তার থেকে ভালো উনি চুপ থাকুক, যার বিয়ে সেই দেখে নেবে সব কিছু। তাছাড়া আরাফ খান বাদে ড্রয়িং রুমে ছেলেদের উপস্থিতিও শূন্য। সঙ্গী ছাড়া এতগুলো মহিলাদের সঙ্গে কথা বলেও পারবেন না তিনি। সেজন্য যা হচ্ছে হতে থাক, যার বিয়ে সেই দেখে নেবে কি করতে হবে তাকে। এখানে আরাফ খানের কোনো কাজ নেই দেখা ছাড়া। নিশ্চুপ আরাফ খানকে এড়িয়ে শশীকে ঘিরে দুপাশ থেকে জড়িয়ে বসলো হৃদের দুই ফুপি। ফিপি পরে ফেলছি, সরি। আর শশীকে ঘিরে দুপাশ থেকে জড়িয়ে বসলো হৃদের দুই ফুপি। হৃদের মা হৃদের খালা হয়, সরি, শশীর মা হৃদের খালা হয়, বলতে গেলে সুফিয়া বেগমের ছোট বোন। অথচ সুফিয়া থাকে খানবাড়ির সঙ্গে শশীর মা সালমা বেগমের, আচ্ছা সরি, একটু বানান ভুল আছে তো। অথচ সুফিয়ার থেকে খানবাড়ির সঙ্গে শশীর মা সালমা বেগমের সুসম্পর্ক বেশি। সেক্ষেত্রে হৃদের সঙ্গে শশীর বিয়ে দেওয়াটা ওনার খুব পুরনো ইচ্ছে ছিল। এই ব্যাপারে অবশ্য দুই পরিবারের মাঝে পূর্ব থেকে কথাও হয়ে আছে। তবে সেবার যদি হৃদ হঠাৎ করে বিয়ে থেকে পিছু পা না হতো, তাহলে এতদিনে হয়তো শশী খানবাড়ির বউ হয়ে থাকতো। হৃদ হঠাৎ কেন শশীকে বিয়ে করতে পিছু পা হতো, সেটার সঠিক অর্থের কারণটা কারোর জানা নেই। তবে এখন বিয়েটা আগানো উচিত বলে মনে করছে সবাই। মেয়ে হিসাবে শশীকে বেশ পছন্দ খানবাড়ির সকলেরই। নম্র, ভদ্র, মার্জিত ব্যবহারের জন্য শশীর উপর সকলেই সন্তুষ্ট। পার্সোনালি হেনা খানের খানিকটা বেশি পছন্দ শশীকে। হৃদের পাশাপাশি দাঁড়ালে দুজনকে মানায় ভালো। হেনা খান স্বামীর পাশ থেকে উঠে দাঁড়ালেন, অত্যন্ত খুশি মনে এসে দাঁড়ালেন শশীর মুখোমুখি। মাথায় হাত বুলিয়ে শশীকে দোয়া করে বললেন, ভেবেছিলাম ফাহাদের আগে হৃদকে বিয়ে করাবো, কিন্তু হৃদের জেদের কারণে হলো না। ইনশাল্লাহ এবার আর হাল ছাড়বো না। দরকার হলে নিহাল সুফিয়া দুজনকে দিয়ে হৃদকে রাজি করাবো, তারপরও খুব জলদি তোমাদের দুজনের বিয়েটা দিব। হেনা খানের কথায় শশী নত মস্তিষ্কে লাজুক হাসলো। ফাহাদের মাসরে হেনা খানকে জায়গা করে দিল শশীর পাশাপাশি বসতে। তিনি শশীর পাশে বসলেন। সেজুতি জুই মুক্তার পাশেই মায়া সোফায় এক কোনায় বসে হাঁটুর উপর দুই হাত রেখে নত মস্তিষ্কে মায়ের চোখ টলটল করছে হেনা খানের কথা শুনে। সকলেই শশীকে ঘিরে বসে। খানবাড়ির বড় নাতির বিয়ে বলে কথা, শশীর মূল্যায়ন তো থাকবেই। হেনা খান আবারও বললেন, আজকে হৃদের সঙ্গে বিয়ের ব্যাপারে কথা বলে দুজনের এঙ্গেজমেন্টের তারিখ আগামী মাসে নির্ধারণ করে ফেলি। কি বলো সালমা? সালমা বেগম বেশ প্রসন্ন হাসলেন। উত্তর বললেন, আপনি যেটা ভালো মনে করেন ফুপু, আমার সব দিক থেকেই অনুমতি আছে এতে। সালমা বেগমের কথায় অত্যন্ত খুশি হলেন হেনা খান। বললেন, বেশ আলহামদুলিল্লাহ, তাহলে আজকেই মিষ্টি মুখ করে নিই সবাই, কি বলো? ফাহাদের বউ, যাও তো ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে আসো সবার জন্য। জি নানুমা। বলতে বলতে মুক্তা উঠে দাঁড়ালো। মুক্তার সঙ্গে সেজুতি এগিয়ে গেল কিচেনের দিকে ট্রেতে করে মিষ্টি সাজিয়ে আনতে। নত মস্তিষ্কের মায়া তখনও শরীর শক্ত করে বসে। জুই মায়ার অবস্থা বুঝতে পেরে মায়ার সঙ্গে আরো চেপে বসলো। মায়ার কোলের দুহাতের উপর নিজের হাতটা রেখে শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, তুই চিন্তা করিস না ঋতু, এসব বিয়েটি কিছুই হবে না। হৃদ ভাইয়া আছে না, সব ঠিক হয়ে যাবে। সবাই তো আর জানে না হৃদ ভাই যে বিবাহিত,
জানলে অবশ্যই শশী আপুর জায়গায় তুই বসে থাকতি। জুইয়ের কথা শেষ হতে না হতেই চোখের পানি টুপ করে পড়ল জুইয়ের হাতের উপর। চমকে ওঠার মতন নত মস্তিষ্কে মায়ের দিকে তাকালো জুই। পরপর টপ টপ করে কয়েক ফোঁটা নোনা জল গড়ালো জুইয়ের একই হাতে। জুই দ্রুততার সাথে জুই দ্রুততার সাথে নিজের দুহাতের মুঠোয় মায়ের দুহাত চেপে অস্থির ভঙ্গিতে ফিস ফিস করে বলল, প্লিজ কাঁদিস না ঋতু, ধরা পড়ে যাবি। অন্তত হৃদ ভাইকে আসতে দে, ওনার ফ্যামিলির সঙ্গে উনি কথা বলবে। তুই এই মুহূর্তে কাঁদলে সবাই সন্দেহ করবে। মুক্তা আপু কিন্তু এখানেই আছে ঋতু, সমস্যায় পড়ে যাবি, প্লিজ নিজেকে শান্ত রাখ। জুইয়ের মায়াকে সান্ত্বনা দেওয়ার মাঝে হৃদকে দেখা গেল রেডি হয়ে নিচে নামতে। দেখেই বোঝা যাচ্ছে সে বাইরে কোথাও যাওয়ার জন্য রেডি হয়েছে। হয়তো নিহাল খানের সঙ্গে যাবে কোথাও নির্বাচনের কাজে। হৃদ সবাইকে উপেক্ষা করে ড্রয়িং রুম পার হয়ে বেরিয়ে যাচ্ছিল। ড্রয়িং রুমে কে বা কারা আছে তা দেখার প্রয়োজন মনে করলো না। ব্যস্ত হৃদকে চলে যেতে দেখি তাড়াহুড়োয় পেছনে ডাকলো হেনা খান, হৃদ দাঁড়া। স্বাভাবিকের ন্যায় হৃদ পিছন ঘুরে দাঁড়ালো। ড্রয়িং রুমে উপস্থিত মেহমানদের ভিড় দেখি মুহূর্তে কপাল কুঁচকে আসলো সন্দেহে। তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকাতেই চোখে পড়ল শশীকে জড়িয়ে হেনা খান আর ফুপিদের বসে থাকতে দেখে। হৃদের কুচকানো কপালের ভাঁজ মুহূর্তেই সোজা হয়ে গেল। সন্দেহ সঠিক তা বুঝতে পেরে চোখের পলকে আশপাশটা পরখ করে নিল। বাড়ির সকলকে একত্রে গোল মিটিংয়ে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে আশেপাশে মায়াকে খুঁজলো। জুয়ের পাশে মায়াকে নত মস্তিষ্কে বসে থাকতে দেখে হৃদ বুঝতে পারলো এতক্ষণে তার বউয়ের এক দফা কান্নাকাটি করা শেষ। এটা হয়তো দ্বিতীয় রাউন্ড হতে পারে। এই তো একটু আগেই দুজন বাগানে একত্রে ছিল। তখন হৃদ বউকে বুঝিয়েছিল সে আছে বউয়ের পাশে সব সময়, সব পরিস্থিতিতে। তারপরও কেন কোনো কিছু হলেই মেয়ে মানুষের কান্নাকাটি করতে হয় সেটাই বোঝে না হৃদ। এত চোখের পানি কই পায় এরা। হৃদ মায়ের উপর বিরক্ত হতে গিয়েও হলো না। একটা মাত্র বউ তার, অল্পতে বিরক্ত হওয়া যাবে না। তাছাড়া বউ তো তার বিরহে কাঁদছে, তাই না? কাঁদুক, সমস্যা নেই। মাঝে মধ্যে স্বামীর জন্য এমন একটু আধটু কাঁদলে হৃদের শান্তি লাগে। হৃদ বর্তমান পরিস্থিতি বুঝে চলে যাওয়ায় তাড়াহুড়ো দেখালো না, বরং স্থির দাঁড়াতে দাঁড়াতে শার্টের হাতার বোতাম টেনে কুইন অবধি তুলতে তুলতে ছোট উত্তরে বলল, বলো। হৃদকে দাঁড়াতে দেখে শশী লাজুক হাসলো, মাথার ঘোমটা টেনে আরও একটু নিচে নামালো। হেনা উঠে আসলো হৃদের মুখোমুখি হতে হতে বলল, কোথায় যাচ্ছিস? বাহিরে। কেন? কাজ আছে। এত সকাল সকাল কি কাজে যাচ্ছিস? হেনা খানের কথায় হৃদ খানিকটা বিরক্ত হলো। সিরিয়াস মোমেন্টে সিরিয়াস কথা বলাটা হৃদের পছন্দ। ঘুরিয়ে পেঁচিয়ে তার কোনো কথা কোনো কালই পছন্দ না। হৃদ বুঝতে পারছে হেনা খান কেন হৃদকে ডেকেছে। হৃদ নিজেও তার উত্তর দিতে প্রস্তুত, কিন্তু প্রশ্নদাতা যদি প্রশ্ন করতে গিয়ে এত তালবাহানা করে তাহলে উত্তর করতে মজা পায় না সে। হৃদ অপর হাতের শার্ট একইভাবে টেনে কুইন পর্যন্ত গোটাতে গোটাতে বলল, পয়েন্টে আসো দাদি, কি চাও? হৃদের সরাসরি কথায় হেনা খান কয়েক সেকেন্ডের জন্য চুপ করে গেল। এর আগে যতবার হৃদের বিয়ে নিয়ে কথা হয়েছে ততবারই হৃদ রাগ করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এবারও যদি তাই হয় তাহলে ওনার ছেলে নিহাল খান খুব রেগে যাবে ওনার উপর, কারণ সামনে ইলেকশন। এই মুহূর্তে হৃদের প্রয়োজন নিহালের খুব বেশি। আবার খানবাড়ির গুরুজন হিসাবে হৃদের বিয়ের ব্যাপারটা তো ওনারই দেখা উচিত, তাই না? বাপ মার তো ছেলের বিয়ে নিয়ে কোনো বাপ মা তো ছেলের বিয়ে নিয়ে কোনো কথাই বলে না। ছেলে বিয়ে করবে কি না, ছেলের বয়স হয়েছে, এসব দেখার প্রয়োজন মনে করে না দুজনের একজনও। এজন্য মূলত হেনা খানকে সবসময় আগ বাড়িয়ে হৃদকে নিয়ে টেনশন করতে হয়। একটা 30 বছরের তামরা লিখছে, যদিও দামরা ছেলে হবে। একটা 30 বছরের দামড়া ছেলে চোখের সামনে ঘুরছে বিয়ে না করে, অথচ এতে কারোর কোনো মাথা ব্যথা নেই। আর থাকবেই কি করে? হৃদের বাবা মার সাংসারিক যে অবস্থা, এতে হৃদের বিয়ে করতে মন চাইবে কখনো? হৃদের বাবা মা তো দুজনেই ভালোবেসে বিয়ে করেও আজ 15 বছর ধরে আলাদা থাকে। এমনকি এই 15 বছরে দুজন একে অপরের চেহারা পর্যন্ত দেখে না। সংসার করবে তো দূর, এই নিয়ে কত ঝামেলা হতো। দুজনকে একত্রে করতে চাইলো, কিন্তু কেউ রাজি হলো না। আবার কেউ কাউকে তালাকও দিবে না, সম্পর্ক ছিন্ন করবে না, দূরে থাকবে, তারপরও দুজন একই সম্পর্কে থাকবে। এটা কেমন যুক্তি তিনি তা আজও বুঝে উঠতে পারেন না। কত বছর কত সময় হলো নিহাল সুফিয়াকে বিভিন্নভাবে বুঝিয়েছেন, সব ভুলে আবার একত্রে সংসার করতে শেষ পর্যন্ত কেউ মানেনি, শুধু দুজন দুজনের ব্যাপারে চুপ থাকে।
সবশেষে যখন হৃদের বাবা মার সম্পর্কটা ঠিক করতে পারছিল না, তখন হেনা বলেছিল একসঙ্গে থাকতে না চাইলে দুজন ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যেতে। এতেও কেউ রাজি হলো না। এই জন্য হেনা খান চায় অন্তত হৃদ সুন্দর একটা সংসার করুক, খান বাড়িটা আবার পরিপূর্ণ হোক। আর কত একা একা কাটাবেন তিনি। আমরা তোকে বিয়ে দিতে চাই। শার্টের হাতা ফোল্ড করা শেষে হৃদ দুহাত পকেটে গুজতে গুজতে বলল, সেটা তো আমিও চাই। হৃদের কথায় খুশিতে উৎফুল্লতা দেখা সে খুশিতে সরি হৃদের কথায় খুশিতে উৎফুল্লতা দেখা দিল হেনা খানের মাঝে। সত্যিই তুই করবি? তোমরা করাতে চাইলে করব। আমরা তোর জন্য মেয়ে ঠিক করে রেখেছি। মেয়ে কে? হৃদের কথায় পারভিন শেখ শশীকে উঠে হেনা খানের পাশে গিয়ে দাঁড়াতে ইশারা করলো। ইশারা অনুযায়ী শশী লাজুক ভঙ্গিতে উঠে দাঁড়ালো, কিন্তু হেনা খানের কাছে পৌঁছানোর আগেই হেনা খান শশীর দিকে আঙুল তুলে হৃদকে দেখিয়ে বলল, আমরা তোর জন্য ওকে পছন্দ করেছি। তোর পছন্দ না? হেনা খানের কথার পৃষ্ঠে উত্তর না দিয়ে বরং পাল্টা প্রশ্ন করে বলল হৃদ, আমি পছন্দ করলে বিয়ে কনফার্ম? হেনা খান খুশিতে সম্মতি দিয়ে তাড়াহুড়ে বলল, হ্যাঁ হ্যাঁ। হৃদের কথায় আরাফ খান জহুরি দৃষ্টিতে হৃদের দিকে তাকালো। ওনার ধারণা মতে এতক্ষণে হৃদের প্রচণ্ড রকমের বাড়াবাড়ি রাগ করার কথা, অথচ সেই হৃদ রাগারাগি না করে উল্টো বিয়ের জন্য আপোষে রাজি হয়ে যাচ্ছে দেখে ওনার সন্দেহ হলো। তখনই শোনা গেল হৃদের কথা। হৃদ হেনা খানকে সম্মতি দিতে দিতে বলল, ঠিক আছে, তোমাদের পছন্দকেই আমি পছন্দ করলাম, তবে এটাই লাস্ট। বারবার কিন্তু মেয়ে পছন্দ করতে পারবো না। হৃদের কথায় হেনা খান তাড়াহুড়ে বলল, না না, বারবার তোকে মেয়ে পছন্দ করতে হবে না। তুই একবার পছন্দ করলেই হবে। আমরা তোর পছন্দেই বিয়ে করাবো। ওকে ডান। কথাটা বলতে বলতে হৃদ হেনা খানের পাশ কাটিয়ে সামনে এগোলো। উপস্থিত সবাই উৎসুক খুশি মনে তাকিয়ে শশীর দিকে। এই হয়তো হৃদ শশীকে পছন্দ করবে। শশী মাথার ঘোমটা টেনে মায়ের সম্মুখে দাঁড়িয়ে লাজুক ভঙ্গিতে। হৃদ এগিয়ে এসে শশীকে পেরিয়ে সোফায় বসে থাকা মায়ের হাত টেনে দাঁড় করালো। থুতু চেপে মায়ের মুখটা উপরের দিকে তুলে এদিক সেদিক ঘুরিয়ে মনোযোগ দিয়ে দেখতে দেখতে হেনা খানকে উদ্দেশ্য করে বলল, এই মেয়েকেই তো তোমরা আমার জন্য পছন্দ করেছো দাদি, তাই না? এই মেয়েকেই তো তোমরা আমার জন্য পছন্দ করেছো দাদি, তাই না? চেহারা তো ঠিকঠাকই লাগছে, খারাপ না পছন্দ হওয়ার মতো। তবে বিনা কারণে চোখ থেকে একটু বেশি পানি পড়ে মনে হয়। বাকি সব ঠিক আছে। তোমাদের পছন্দই আমার পছন্দ দাদি। ফাহাদের ছোট শালিকেই বিয়ে করব। ডান। তোমরা কথা বলো, আমি রাজি। হৃদের কথায় হেনাকান সহ উপস্থিত সকলেই দবদা খেয়ে দাঁড়িয়ে। মুক্তা ডাইনিংয়ের পাশে মিষ্টির প্লেট নিয়ে স্তব্ধের ন্যায় দাঁড়িয়ে আতঙ্কিত চোখে হৃদ মায়ের দিকে তাকিয়ে। ততক্ষণে হৃদ যত্ন সহকারে মায়ের চোখের পানি মুছে দিচ্ছে। শশী বা অন্য কেউ হৃদকে কিছু বলবে তার আগেই হেনা খান দ্রুততায় এগিয়ে এসে হৃদকে শুধাতে চাইল। হৃদ শশীর জায়গায় ভুল করে মায়াকে পাত্রী মনে করেছে সেটা বোঝাতে চেয়ে বলল, হৃদ তোর ভুল হচ্ছে। আমরা ফাহাদের শালিকে না, শশীকে। তোর হেনা খানের কথা শেষ করার আগেই হৃদ বিরক্তি নিয়ে বলল, দাদি বারবার মেয়ে পছন্দ করতে পারবো না। একবার করেছি, এটাই শেষ। বিয়ে করতে হলে ফাহাদের শালিকেই করব, নয়তো বিয়ে ক্যান্সেল। এবার বলো তোমরা কি চাও? ইয়েস অর নট? ইয়েস অর নট? হৃদের কথায় শশীর মধ্যে অস্থির উত্তেজনা দেখা গেল তৎক্ষণাৎ। প্রিয় কিছু হারানোর ভয়ে শশী এগিয়ে গেল হৃদের দিকে। অস্থির ভঙ্গিতে হৃদের হাত টেনে কিছু বলতে চাইলে হৃদ শশীকে বাধা দিয়ে এর আগে কটমট করে বলল, ডোন্ট টাচ, স্টে হিয়ার। অস্থির তোলপাড় শশী হৃদকে বুঝাতে চেয়ে উত্তেজনায় বলতে লাগলো, তোমার সাথে আমার বিয়ের কথা হচ্ছে, তাহলে তুমি কেন মায়াকে এসবের মধ্যে টানছো? তোমার পরিবারের সবাই আমাকে পছন্দ করেছে, মায়াকে না। শশীর কথায় হৃদ বিরক্তি নিয়ে বলল, বিয়ে করব আমি, সংসারও করব আমি। আমার বউ পছন্দ করবে অন্য কেউ কেন? আমার কি চোখ নাই? অন্ধ মনে হয় তোর? হৃদের শক্ত গলার কথায় শশীর চোখ টলমল করে ওঠে কান্নায়। মায়া ভয়ে ভয়ে ঘাড় ঘুরিয়ে একবার মুক্তাকেও দেখে নিল। মূলত মুক্তা এইদিকেই তাকিয়ে। হৃদ যে কোনো সময় দুজনের বিয়েটার কথা বলে দিতে পারে সবাইকে। তখন হয়তো সবাই ক্ষেপে যেতে পারে। সেই ভয়ে মায়া হৃদের দিকে চেপে গেল।
হৃদের শরীর ঘেঁষে নতমস্তিষ্কে হয়ে দাঁড়ালো। টানটান উত্তেজিত পরিস্থিতিতে মায়ার হৃদের দিকে চেপে যাওয়ার বিষয়টি হয়তো তেমন কেউ লক্ষ্য করেনি, তবে চতুর্মুখ তার ঠিকই লক্ষ্য করলো। নাক মুখ শক্ত করে মায়ের দিকে তাকিয়ে রইল ক্ষিপ্ত ভঙ্গিতে। নিজের শ্বশুরবাড়িতে নিজের বোনকে নিয়ে এত কাহিনী হবে সেটা ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না মুক্তার। যদি থাকতো তাহলে কখনোই হতে দিত না সে। শশী আকুতির স্বরে বলল, সবার তো আমাকে পছন্দ হৃদ। শশীর কথায় হৃদ বিরক্তি প্রকাশ করে বলল, তাহলে সেটা তাদেরকে গিয়ে বল, আমার কাছে কি? আমি তো তোকে পছন্দ করি নাই, আমাকে পেইন কেন দিচ্ছিস? যা সর। থমথমে পরিস্থিতিতে সকলেই স্তব্ধ, হতবাক হয়ে হৃদের দিকে তাকিয়ে। হেনা খান বিস্ফোরণের জায়গায় দাঁড়িয়ে রইল শক্ত হয়ে। হৃদ হঠাৎ করে এমন কিছু বলবে সেটা অবিশ্বাস্য ছিল সবার কাছে। হৃদ বিয়ে কর হৃদ বিয়ে আচ্ছা সরি হৃদ বিয়ে করতে না করলে সেটা হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু শশীর জায়গায় মায়াকে পাত্রী হিসাবে টেনে আনাটা ছিল সবচেয়ে বড় চমক সবার জন্য। যে আরাফ খান সকাল পর্যন্ত হৃদকে অবিশ্বাস করেছিল হৃদ একা বিয়ে করতে পারবে না বলে, সেই আরাফ খানও এই মুহূর্তে অবিশ্বাস্য থমকে দাঁড়িয়ে। এর মাঝেই মেয়ের কান্না দেখে এগিয়ে আসলো শশীর মা সালমা বেগম। তিনি শশীর কাঁধ জড়িয়ে হৃদকে রাগান্বিত গলায় বলল, হৃদ এবার তুমি বাড়াবাড়ি করছো। আমার মেয়ের সাথে এত বছর প্রেম করে বিয়ের প্রলোভন দেখিয়ে এখন বিয়ের জন্য অন্য মেয়ে পছন্দ করবে, সেটা তো হবে না। আমরা কেউ সেটা মেনে নিব না। তোমার বিয়ে হলে শশীর সাথেই হবে। এটা নিয়ে দুই পরিবারের মধ্যে কথাও হয়ে আছে অনেক আগে থেকেই। এখন তুমি বিয়ের থেকে পিছু পা হতে পারবে না। প্রথমত আপনি আচ্ছা, এবার মনে হয় হৃদ বলছে, প্রথমত আপনি ঠিক করবেন না আমি কাকে বিয়ে করব। আমার মর্জি আমি কাকে বিয়ে করব। আমি কাকে বিয়ে করব না করব সেটা আমি ঠিক করব, নট ইউ। দ্বিতীয়ত আপনার সস্তা মেয়েকে নিয়ে সাইড হন। আই অ্যাম নট ইন্টারেস্টেড। হৃদ এবার তুমি কিন্তু বেয়াদবি করছো। আমি তোমার খালা হই। হৃদ নিজের রাগ কন্ট্রোল করতে চেয়ে এক হাতের মুঠোয় মায়ের হাত চেপে অপর হাত পকেটে ঢুকিয়ে হেয়ালি ভঙ্গিতে বলল, দেখো খালা, বেয়াদবির জন্য সমাজে আমি এমনিই বদনাম। নতুন করে আর কিছু গায়ে লাগে না। তারপরে তোমাকে বলছি, আমাকে জোরাজুরি তো আমার বাপ মাও করে না। সেক্ষেত্রে তুমি খালা হও, মার বোন। তাই বলছি আমার থেকে দূরে থাকো, নয়তো আমি বেয়াদবি করতে বসলে তুমি কিন্তু পার পাবে না খালা। হৃদের কথায় তেলে বেগুনের জ্বলে ওঠার মতন ফুঁসে উঠল সালমা বেগম। হৃদকে মায়ের হাত চেপে ধরতে দেখে ওনার রাগে যেন ঘি পড়ল। তিনি রাগে বশবর্তী হয়ে হৃদের পেছনে মায়াকে দেখে হৃদকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ের সাথে কি চলে তোমার? ছোটলোক ঘরের মেয়েরা টাকা চিনে সেজন্য তোমার মতো বড়লোক ছেলেদের ফাঁসাতে চাইছে, যেমন করে ফাহাদকে ফাঁসিয়ে বিয়ে করেছে ওর বোন। তুমি ভুল করছো হৃদ। এসব মেয়েদের থেকে বেরিয়ে আসো, এখনো সময় আছে। সালমা বেগমের কথায় মুহূর্তেই মায়া সকলের দৃষ্টির কেন্দ্রবিন্দু হয়ে উঠল। মুহূর্তেই সকলে তাকালো হৃদের পিছনে আশ্রয় নেওয়া মায়ার দিকে। মুক্তার আগে কটকট করে উঠল সালমা বেগমের কথায়, কিন্তু শ্বশুরবাড়ি হওয়ায় দাঁত কামড়ে রাগ কন্ট্রোল করতে চাইল। তীব্র অপমানের কথাগুলো বেশ আত্মসম্মানে লেগেছে মুক্তার। সে পারছে না রাগে ট্রেতে রাখা সব কিছু উল্টে ফেলে মায়াকে নিয়ে এখান থেকে চলে যেতে। একঘর মানুষের সামনে হৃদের ওইভাবে শশীর জায়গায় মায়াকে পছন্দ করাটা মোটেও ভালো লাগেনি মুক্তার। দ্বিতীয়ত মায়া এখনও হৃদের পাশে চুপ করে দাঁড়িয়ে আছে বলেই সালমা বেগম মুক্তার পরিবারকে অকারণে টেনে এনে অপমান করছে। যাই হোক, এই পর্যন্তই ছিল এই পর্বটি। পরবর্তী পর্বগুলো খুবই দ্রুত আসবে, শোনার জন্য চ্যানেলেই চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে আসছি, আর আমার উপর রাগ কইরেন না, হ্যাঁ? আমি এমনিতে একটু দেরি করে দিই। আল্লাহ হাফিজ।